আশা করি আপনি ভালোই আছেন। আমার নাম আশরাফুল ইসলাম। ঘটনাটা সত্যি, সত্যি ঘটেছে আমার দাদার সাথে। আমি তার ভাষাতেই বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আশা করি আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সাল তখন ১৯৭৪। আমি তখন ট্রেনের একটা চাকরি পেয়েছিলাম। ভালো বেতনের সাথে বিভিন্ন স্থান ভ্রমণ করার সুযোগ পেয়েছিলাম। আমার কাজ নিয়ে বেশ ভালোই দিনকাল কাটছিল আমার। আমার কাজটা ছিল রাতের বেলা মালের ট্রেন দেখাশোনা করা। অর্থাৎ মেইল ট্রেন আমরা যেটাকে বলি, পণ্য পরিবহন করার জন্য এক জেলা থেকে অন্য জেলাতে যেই ট্রেনটা ব্যবহার করা হয়ে থাকে। একদিন রাতে আমি আমার কাজে ছিলাম। আমার প্রায় কাজ পড়তো সিলেটের সুরমা নদীর কাছে একটা জঙ্গলের মধ্য দিয়ে। অর্থাৎ সেখান থেকে হয়তো ট্রেনটা যেত এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে বিভিন্ন স্থানে ট্রেন থামানো হয় বিভিন্ন জেলাতে। তারপরে সেই জেলার যে পণ্যগুলো রয়েছে, পণ্য মালামাল সেগুলো ট্রেনে তুলে তারপরে সেটা তার ফাইনাল ডেস্টিনেশন এর জন্য রওনা করে। তো সেখানে আমার কাজ ছিল, আমার তেমন একটা ভূতের ভয় ছিল না। আমার ভয়টা ছিল ডাকাতের। হঠাৎ আমি কেমন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই ট্রেনের বগির ভেতর থেকে। আবার একটু পরেই শুনতে পেলাম ট্রেনের ড্রাইভারের হৃদয় বিদারক চিৎকার। আমি ভাবলাম ডাকাত এসেছে নিশ্চিত। এবার আমি ভয়ে ভয়ে ড্রাইভারের চিৎকার শুনে আমার কাছে থাকা লাঠিটা নিয়ে ড্রাইভারের কক্ষের দিকে গেলাম। আমি খুব ভয়ে ছিলাম, কারণ আমার জীবন রিস্কে ছিল। আমি দরজা খুলে ড্রাইভারের রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখলাম ড্রাইভার সেখানে নেই। আমি একেবারে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। একটু আগেই ড্রাইভার ট্রেন চালাচ্ছিলেন, এখন আর তাকে দেখা যাচ্ছে না। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি তন্ন তন্ন করে তাকে খুঁজছি। এমন সময় বাইরে থেকে আরেকটা চিৎকারের আওয়াজ। আমি নিশ্চিত হলাম যে ড্রাইভার বাইরে কোথাও আছে। এবার আমি ট্রেনের বাইরে নামলাম। ট্রেনের বাইরে যেতেই আমার চোখ পড়ল ট্রেনের চাকার দিকে। তখন আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম একটা কালো কুচকুচে অবয়ব, যেটা মানুষের মতো দেখতে কিন্তু আকারে অনেক ছোট ও মোটা। এই কালো অবয়বটা ড্রাইভারকে টেনে নিয়ে ট্রেনের তলায় নিয়ে যাচ্ছে। ড্রাইভার চিৎকার করে আমার দিকে তাকিয়ে বলছে, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচান। আমি এই দৃশ্য দেখে বুঝতে পারছিলাম না যে আসলে এটা আমি কি দেখছি, কি হচ্ছে। তারপরেও আমি এই মুহূর্তে চিৎকার করে ড্রাইভারের যান বাঁচানোর জন্য দোয়া-দরুদ পড়তে শুরু করি এবং হাতে থাকা লাঠিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আমি গিয়ে দেখলাম সেই কালো অবয়ব, যার মুখমণ্ডল কোনো কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু একটা মানুষের আকৃতির অথচ মোটা এবং খাটো এই অবয়ব ড্রাইভারের পা গুলোতে কামড় দিচ্ছে এবং ড্রাইভার যন্ত্রণায় চিৎকার করছে। আমার দেখে মনে হচ্ছিল সে এখনই মারা যাবে। আমি একটা চিৎকার দিলাম এবং দোয়া-দরুদ পড়ে হাতে থাকা লাঠিটা নিয়ে আমি সেই অবয়বকে আঘাত করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে এই কাজ করছিলাম। একটু পরে দেখলাম যে আমি ড্রাইভারের গায়ে আঘাত করছি। আল্লাহর রহমতে ভাগ্যক্রমে আমি ওই ড্রাইভারকে বাঁচাতে পেরেছিলাম। আমি তাকে একটা কাছের হাসপাতালে নিয়ে যাই। এরপর আমি সেই চাকরি ছেড়ে দিয়েছিলাম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই অদ্ভুত এবং অমীমাংসিত একটি ঘটনা। যখন আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে, তখন আমাদের এই উপমহাদেশে রাজস্ব আয় এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তৎকালীন ইংল্যান্ড থেকে 16 থেকে 21 বছর কি 23 বছর বয়সী বিভিন্ন শিক্ষিত যুবকদেরকে রিক্রুট করা হতো। তারা পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত হতেন এই উপমহাদেশে। তাদেরকে মূলত আইসিএস অফিসার বলতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তখন একজন ব্যক্তি, তার নাম ছিল স্টিভেনসন। উনি বাংলাদেশ তো না, মানে ওই সময় আমাদের যে উপমহাদেশ
তখন আসেন। ওই সময় অবিভক্ত বাংলা যেটা ছিল আর কি, ওই অবিভক্ত বাংলার নীলফামারী অঞ্চল, আজকের যে উত্তরবঙ্গের যে নীলফামারী জেলা, ওই নীলফামারী ওখানে উনি এসেছিলেন। তো ওখানে উনি মোটামুটি বেশ অনেকদিন ধরেই কর্মরত ছিলেন। উনি, ওনার স্ত্রী, ওনার একটা মেয়েও ছিল, 12-13 বছর বয়সে একটা মেয়ে ছিল। তো সেখানেই উনি সরকারি কোয়ার্টারে উনি সেখানে থাকতেন। সাধারণত ছোট ছোট যেই সমস্ত মামলাগুলো হতো বা ছোটখাটো ক্রাইম যেগুলো হতো, সেগুলোতে সাধারণত আইসিএস অফিসাররা সরাসরি মানে ক্রাইম সিন করতে যেতেন না, কিন্তু স্পর্শকাতর হলে সেই জায়গাগুলোতে তারা যেতেন। এমনই এক রাত, তখন আনুমানিক 2টো কি 2:30 বাজে। তখন থানার একজন কনস্টেবল এসে ওনাকে ডাক দেয়। যেহেতু থানার পাশে ওনার কোয়ার্টার ছিল, সেখানে সে ডাক দেয়। তো সেখানে ডাকাডাকি করার পর উনি ঘুম থেকে ওঠেন, এত রাত্রে ডাকার কারণ জিজ্ঞাসা করেন। তো কারণ জিজ্ঞাসা করার পর ওই কনস্টেবল বলে যে একটা বাড়িতে একটা মার্ডার হয়েছে, কিন্তু লাশটি খুবই সাংঘাতিক রকমের। তারা ঘরে ঢুকতে পারছে না, কিন্তু জানালা দিয়ে সে লাশটি দেখতে পাচ্ছে। এখন এই লাশটি যদি তারা দরজা ভেঙে ঢোকেও ওই লাশটি ধরার সাহস পাচ্ছে না, কারণ খুবই ব্যতিক্রমী একটি লাশ এবং ভয়ঙ্কর লাশ। এই জন্য আপনাকে একটু যেতে হবে, আপনি সেখানকার অবস্থা বিবেচনা করে কিভাবে আমরা এই কাজটি করতে পারি, তদন্ত শুরু করতে পারি, সেই বিষয়ে একটু দিক নির্দেশনা দেবেন। উনি জামা কাপড় পরে রেডি হয়ে যান এবং কনস্টেবলদের সাথে বেরিয়ে যান। ওনার থানা থেকে 7 থেকে 8 কিলোমিটার দূর একটা জঙ্গলের পাশে সেই একটা গ্রাম, ওই গ্রামেরই একটি বাড়ি। উনি প্রথমে জানালার কাছে যান। জানালার কাছে গিয়ে দেখেন ওই জানালাটির একটি পার্ট, মানে জানালার তো সাধারণত 2টো অংশ থাকে, তো একটি অংশ খোলা। আমরা জানি যে জানালার যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ভেতরে আমরা দেখি একটা সিটকিনি, আমরা এই সিটকিনিটা লাগাই, আর যেই অংশটা মানে সিটকিনির অংশ লাগাই তার সাথে অপর পার্শ্বকে যুক্ত করে দিয়ে লাগাই। তার মানে এক পাশে যদি আমরা সিটকিনি লাগাই, অন্য অংশটাও আটকে যায়। কিন্তু ওই জানালার ক্ষেত্রে উনি লক্ষ্য করেন যে সিটকিনি যেটা, সেই অংশটুকু কিন্তু লাগানো, কিন্তু অন্য অংশটা খোলা। তাহলে সিটকিনি লাগানো অবস্থায় তো জানালার অপর অংশ খোলা থাকার কথা নয়। উনি আলো দিয়ে দেখতে পান যে ভেতরে একটি লাশ পড়ে আছে, কিন্তু লাশটি খুবই ভয়ানক। একটি ফুটবলের ভেতরের বাতাস বের করে দিলে যেমন ফুটবলটি চুপসে থাকে, একটি মানুষের ডেড বডি ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু সেই ডেড বডিটি ঠিক ওরকমই চুপসে যাওয়া। উনি যখন দেখলেন যে ওই ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ, তখন উনি ওখানে থাকা কনস্টেবল এবং অন্যান্য অফিসারদেরকে নির্দেশ দেন দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে ঘরে যখন সবাই ঢোকে, ঢোকার পর ওই লাশটি, ওই আইসিএস অফিসার স্টিভেনসন, উনি হাত দিয়ে চাপ দিয়ে দেখেন ওই লাশের পা থেকে মাথা পর্যন্ত কোনো হাড় নেই। তার মানে ওই ডেড বডির মধ্যে যতগুলো হাড় ছিল সব হাড় ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো ঠিকঠাক আছে, কিন্তু কোনো হাড় নেই। এই হাড়গুলো কোথায় গেল? আর এভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলো কে? আসলে কি এটা হত্যা না কি হয়েছে কেউ বুঝতে পারছে না। কারণ হত্যা হলে শরীরে বিভিন্ন অংশে দাগ থাকতো, আক্রমণের চিহ্ন থাকতো, তেমন কিছুই নেই। তাহলে কিভাবে এই লাশটি থেকে বা এই দেহ থেকে হাড় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল? পরিবারের সদস্যরা এরকম লাশ দেখে, নিকটাত্মীয় লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। যেহেতু এই বিষয়টি কোনোভাবেই বুঝতে পারছিলেন না ওখানে উপস্থিত
যারা পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য যারা ছিলেন, তখন আইসিএস অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে লাশটি সৎকার করে ফেলতে। কারণ ওই পরিবার হিন্দু পরিবার ছিল, এই কারণে তাদের ধর্ম মত অনুযায়ী শ্মশানে গিয়ে লাশটি পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এই ঘটনা আসলে কেন ঘটলো, কি হয়েছিল, সে বিষয়ে উনি কিছুই বুঝতে পারছিলেন না। বিষয়টি নিয়ে তিনি অনেক ভেবেছিলেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারেননি। এই ঘটনার বেশ কিছুদিন পর, এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যখন এই ঘটনাটি ঘটেছে তখন ছিল শীতকাল। তো এই ঘটনার বেশ অল্প কিছুদিন পর, বেশ কিছুদিন বলতে অল্প কিছুদিন পর আর কি, হয়তোবা সর্বোচ্চ 1 মাস এরকম একটা সময় পর, তো তখন একটি ঘটনা ঘটে। এক রাতে আবারও তার কাছে একটি নিউজ আসে। ওই রাতেও ঠিক সেম কনস্টেবল তাকে বাসায় ডাক দেয়। ডাক দেওয়ার পর যখন উনি ঘুম থেকে ওঠেন, তখন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন কনস্টেবল বলে যে এই গ্রাম থেকে আরো 3-4 গ্রাম পরে একটি ভয়ানক লাশ পাওয়া গিয়েছে, সেখানে ক্রাইম সিন করার জন্য আপনাকে যেতে হবে। অন্য অফিসাররা এই লাশটি ধরতে পারছেন না, ভয় পাচ্ছেন খুব, যে কিভাবে একটি লাশ এমন হতে পারে। উনি বেরি হয়ে যান। তখন আসলে এইভাবে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো তখনও কিন্তু ওই অঞ্চলে মানে এটা চালু হয়নি, তখন যেটি চলতো সেটি হচ্ছে যে ঘোড়ার গাড়ি। আর এরকম রাত বিরেতে বা দ্রুত চলাফেরার ক্ষেত্রে ওনারা পার্সোনাল ঘোড়া ইউজ করতেন। তো ওনার ঘোড়াটি আস্তাবল থেকে বের করে ঘোড়া নিয়ে রওনা দেন। মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে আইসিএস অফিসার স্টিভেনসন তার সঙ্গী নিয়ে সেখানে পৌঁছে যান। সেখানে পৌঁছে গিয়ে দেখেন যে সেখানে আরো কিছু পুলিশ উপস্থিত আছেন। তাদের কাছে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন তারা বলেন যে স্যার, এই ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু এই ঘরের জানালার একটি পার্ট খোলা রয়েছে এবং আমরা সেখান এই মানে জানালা দিয়ে একটি ভয়ানক লাশ দেখতে পাচ্ছি, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে। কঙ্কালের গায়ে রক্ত মাখা, তার মানে কিছু সময় আগেও এই কঙ্কালের গায়ে মাংস ছিল। এখন এটি আমরা বুঝতে পারছিলাম না, এই জন্য আপনাকে আমরা স্মরণ করেছি, আপনি একটু দেখুন। তখন ওই অফিসার স্টিভেনসন উনি নির্দেশ দেন যে দরজা ভেঙে ফেলার জন্য। দরজা ভেঙে যখন সবাই ভেতরে ঢোকে, ভেতরে ঢোকার পর মানে অদ্ভুত একটি বিষয়, সেটি হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ বয়স্ক মানুষকে এভাবে খেয়ে ফেলছে, যেখানে শুধু কঙ্কাল পড়ে আছে, কিন্তু সেই মানে কঙ্কালের কোনো মাংস কিচ্ছু নাই। এবং মনে হচ্ছে খুব সময় নিয়ে খুব সুন্দর করে ধীর স্থিরভাবে সুস্থ মস্তিষ্কে একটি মানুষকে খেয়ে ফেলা হয়েছে, কিন্তু শরীরের কোনো হাড় সেখান থেকে মিসিং নেই। কিন্তু আগে যেই লাশটি উনি দেখেছিলেন প্রায় 1 মাস আগে, সেখানে তিনি দেখেছিলেন যে শরীরে সবকিছু আছে, শুধু হাড় নেই। আর এখানে তার ঠিক উল্টোটা, শরীরের ভেতরে কিচ্ছু নেই, মানে কোনো মাংস নেই, চামড়া নেই, কিচ্ছু নেই, শুধু কঙ্কাল পড়ে আছে এবং কঙ্কালের গায়ে রক্ত লেগে আছে। উনি যেখানে যেতেন সেখানে তদন্ত করার কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ওনার সাথে থাকতো। তার মধ্যে একটি হলো ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস আপনারা অনেকেই দেখেছেন, গোল একটা, এটাকে আমরা আতশী কাচ বলি। আতশী কাচ দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়, আপনারা অনেকেই সেটা দেখেছেন। অনেক সময় যারা মানে জ্যোতিষী, তারা এই আতশী কাচ দিয়ে হাতের রেখাগুলো দেখেন। মোটামুটি আতশী কাচের সাথে আপনারা সবাই পরিচিত আছেন। তো উনি আলো জ্বালাতে বলেন, মানে একটু বেশি করে আলো জ্বালাতে বলেন। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ওই সময় কিছু হ্যাচাক বাতির মতো কিছু মানে বাতি ছিল, যেগুলোর আলো বেশি হতো। তখন উনি ওই হ্যাচাক বাতির মতো ওটা
এক্স্যাক্টলি আসলে হ্যাচাক বাতি ছিল কিনা আমাকে বলতে পারেননি আর কি। তো উনি সেটি দিয়ে ওই লাশ উনি তদন্ত শুরু করেন যে এই লাশের আশেপাশে কোনো পায়ের ছাপ, কোনো আঙ্গুলের ছাপ এমন কিছু আছে কিনা। উনি কিচ্ছু পাচ্ছিলেন না। ওনার হাতে একটা নোট ছিল, সেই নোটে উনি টুকছিলেন যে কি কি উনি দেখেছেন, কি কি পেলেন। উনি হঠাৎ একটা বিষয় দেখতে পান, সেটি হচ্ছে ওই লাশের পায়ের যেই হাড় আছে সেই হাড়ের উপরে একটা চিহ্ন, এবং ওই চিহ্নটা এটা আমাদের যেই মুখের মধ্যে জিহবা আছে সেই জিহবার চিহ্ন। মনে হচ্ছে জিহবাটা ওই হাড়ের উপর লেগেছিল, যেহেতু ওই হাড়ের উপর রক্ত ছিল, রক্তের কারণে ওই জিহবার চিহ্নটা ওখানে লেগে গেছে। কিন্তু উনি এইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এই জিহবাটির মানে চওড়া, মানে ওয়াইড যেটা, মানে লম্বা না, চওড়া যেটা, এটি আমাদের হাতের প্রায় আধ হাত, মানে 6 ইঞ্চিরও বেশি হবে। এত চওড়া একটি জিহবা। যদি একটি জিহবা চওড়া হয় 6 ইঞ্চির মতো বা এর থেকে কয়েক ইঞ্চি বেশি, তাহলে সেই জিহবাটা লম্বা কত বড় হতে পারে, আর যেই প্রাণীটির এই জিহবা সেটি কত বড় হতে পারে বা তার আকৃতিটা কেমন হতে পারে, তিনি এই চিন্তা করছিলেন। তিনি এটা ভেবেছিলেন এটা হয়তো বা কোনো হিংস্র জন্তু জানোয়ারের কাজ। তিনি এও ভাবলেন যে যদি হিংস্র জন্তু জানোয়ার হয়েই থাকে তাহলে এই জন্তু জানোয়ারের আকৃতিটা অনেক বড় হবে। কিন্তু ঘরের দরজা বন্ধ, এই জন্তুটি কোথা দিয়ে আসলো এবং কোথা দিয়ে চলে গেল। জানালার যেই পার্ট এখানেও একটি খোলা রয়েছে, সেখান দিয়ে কিন্তু এই জন্তুটি ঢোকাও সম্ভব নয়, বাহির হওয়াও সম্ভব নয়। ঘরের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেখান দিয়েও ওই জন্তুটি আসা বা যাওয়া সম্ভব নয়। তাহলে এটি কি ছিল? কুল কিনারা পান না। যাই হোক, এবার তদন্তেও তিনি কিছুই বুঝতে পারেন না যে আসলে কি হচ্ছে এগুলো। উনি চলে যান। বেশ কিছুদিন ধরে উনি ভাবছেন যে কি হতে পারে, কিন্তু উনি কিছুতেই এটি বুঝতে পারছিলেন না। কিন্তু একটা বিষয় উনি শুধু মিল পেয়েছেন, যে এবারের যেই বাড়িটাতে উনি লাশ যেটি দেখেছেন সেটিও একটি জঙ্গলের পাশে। ওই বাড়ির পাশে জঙ্গল রয়েছে, আগের বাড়ির পাশেও জঙ্গল ছিল। আর ওই সময়ে যেই হয়েছিল, এটি সময়কাল আনুমানিক 1980 থেকে 90 সাল বা 1900 সাল, এই সময়ের মধ্যে আর কি। তো এই সময়ে কিন্তু বেশ জঙ্গল ছিল তখন, কিন্তু ওই সমস্ত জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকতো। এখন তো এরকম নেই, কিন্তু ওই সময় এরকম থাকতো। কিন্তু এটা উনি চিন্তা করছে এটা হিংস্র জন্তু জানোয়ারের কাজ হলেও হতে পারে, কিন্তু হিংস্র জন্তু জানোয়ার যদি কাউকে ক্ষতি করে তাহলে আশেপাশে তো রক্ত পড়ে থাকবে, রক্তের ছাপ থাকবে, কিন্তু এমনটি কিছুই নেই। সেই হিংস্র জন্তু জানোয়ার কোথা দিয়ে ঢুকলো ঘরে আর কোথা দিয়ে বের হলো, এত চালাক হিংস্র জন্তু জানোয়ার তো থাকার কথা নয়। এই চিন্তা করে উনি খুব মানে দিশেহারা হয়ে পড়েন যে এই কেসটা সলভ করতেই হবে, কেন এমনটি হচ্ছে। এই ঘটনারও প্রায় 1 মাস যখন ছুঁই তখন উনি এক রাত্রে ঘরে শুয়েছিলেন। তখনও কিন্তু শীতকাল, কারণ এটার সময় ডিস্টেন্সটা তো খুব বেশি না আসলে। তো তখনও শীতকাল। তখন যেহেতু শীতকালে চারদিকে খুব শুনশান নীরবতা থাকে, রাতের বেলা বিশেষ করে, উনি রাতের বেলা ওনার ঘরে, ওনার ওয়াইফ পাশে শুয়েছিল, আর ওনার 12-13 বছর বয়সী যে মেয়ে ছিল সে আরেক ঘরে শুয়েছিল। রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে। হঠাৎ মটমট শব্দে ওনার ঘুম ভেঙে যায়। মটমট শব্দটা এত তীব্র ছিল না যে গভীর ঘুম ভেঙে যাবে, কিন্তু উনি যেহেতু পুলিশের চাকরি করতেন, ওনার ঘুম বেশ পাতলা ছিল। যেহেতু তাদের ট্রেনিংয়ের সময় বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে রাতের বেলা ঘুমিয়ে থাকলে বিভিন্ন শব্দের জন্য ঘুম ভেঙে যায়, এইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওনার ওই শব্দ ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম শব্দ কোথা থেকে আসে। প্রথম দিকে উনি কোনো পাত্তা দেননি। তো উনি চিন্তা করেছিলেন যে হয়তোবা ঘরের মধ্যে বিড়াল ঢুকতে পারে, হয়তোবা রান্নাঘরে গিয়ে কোনো খাবার খাচ্ছে। কিন্তু উনি আরেকটা বিষয় ফিল করলেন যে শব্দটা আসলে রান্নাঘরের দিক থেকে না এসে তার মেয়ের যে ঘর, তার মেয়ে যেই ঘরে শুয়েছিল সেখান দিয়ে আসছে। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, ওখান দিয়ে শব্দ আসছে কি, তার মেয়ে কি কোনো কিছু খাচ্ছে? কিন্তু এত রাত্রে তো তার
খাওয়ার কথা নয়, সে তো রাত্রে একসাথেই তার সাথে ডিনার করেছে। তো উনি চিন্তা করে দেখি তো একটু উঠে যাই, কিসের শব্দ? তো উনি ওঠেন। ওনার স্ত্রীকে ডাকেন না, যেহেতু উনি বিষয়টা অতটা মানে সিরিয়াসলি নেননি, এই কারণে উনি একাই ওঠেন। একাই উঠে উনি ওনার মেয়ের কক্ষের দিকে যান। মেয়ের কক্ষের দরজা কিন্তু খোলা ছিল, কারণ দরজা আমরা যেটা কি বলি মানে সিটকানি না লাগিয়ে যেমন যদি আমরা মানে আটকে রাখি, ঠিক তেমনটা ছিল। যেহেতু ছোট মেয়ে, রাতের বেলা বেশ সমস্যা হতে পারে, অনেক সময় ঘুম ভেঙে চিৎকার করে ওঠে, যার কারণে দরজা ভেতর থেকে ওই মেয়েটা লাগাতো না। তো উনি দরজাটা মানে উনি কিন্তু ভেতর থেকে ওই যে কটমট শব্দ পাচ্ছিলেনই। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, মেয়ে কি করে, একটু আড়াল থেকে দেখি। তখন উনি দরজাটা একটু ফাঁকা করে যে দৃশ্যটা দেখতে পান, এই দৃশ্য দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার মেয়ের ঘরের জানালার একটা অংশ খোলা এবং চাঁদের আলোতে, ওই জানালা দিয়ে যে চাঁদের আলো ঢুকছিল, সেখানে দেখতে পান যে মোটা লোমশ কিছু একটা তার মেয়ের পাশে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। উনি আগের দুটো ঘটনা তখন তার মাথায় স্ট্রাইক করে যে নিশ্চয়ই এটা ক্ষতিকর কিছু। তখন উনি দ্রুত ওনার বেডরুমে চলে যান এবং ওনার মাথার কাছে থাকা যে রিভলভারটি ছিল সেটি নিয়ে আসেন। তখনও কিন্তু ওনার ওয়াইফকে উনি ডাকেননি। রিভলভারটি নিয়ে এসে উনি ধরাম করে দরজা খুলে, ওনার মেয়ের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে যান এবং ওই সময় ওই প্রাণীটির সাথে প্রথম ওনার চোখাচোখি হয়। উনি দেখতে পান ওই প্রাণীটির আকৃতি বেশ মোটা, বেটে, শরীরটা লোমশ, কারণ চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল, কারণ ওই জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল, স্পষ্টভাবে সেটা বুঝতে পারছিল। এবং ওই প্রাণীটির চোখ দুটি টেনিস বলের মতো বড় এবং লাল টকটকে, এবং ওই প্রাণীটির জিহ্বা অনেক বড় এবং বেশ চওড়া। ওই প্রাণীটির সাথে যখনই ওনার চোখাচোখি হয় তখন ওনার হাতে থাকা রিভলভার দিয়ে উনি ফায়ার করেন। ফায়ার করার সাথে সাথে উনি দেখতে পান ওই প্রাণীটির বডি এত মোটা হওয়ার পরেও মুহূর্তের মধ্যে জানালার ভেতর দিয়ে সে শিক গলে বাইরে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। যখন উনি ফায়ার করেছিলেন তখন উনি বুঝতে পেরেছেন এই গুলিটা ওই প্রাণীটির গায়ে লেগেছে। ফায়ারের শব্দে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। উনি চলে আসেন। চলে আসার পর ওনার স্বামী স্ত্রী দুজন মিলে যে দৃশ্য দেখতে পান, এটা অবশ্যই কোনো পিতা মাতার পক্ষে দেখা সম্ভব নয়। তারা আলো জ্বেলে দেখতে পান তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে ওই ভয়ানক প্রাণীটি। শুধু মাংস খেয়েছে, হাড়গুলো অবশিষ্ট রয়ে গেছে, শরীরের উপরের অংশ তখনও খেতে পারেনি। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যান। উনিও বেশ অনেকদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। ওনার মেয়েকে স্থানীয় একটি খ্রিস্টিয়ান কবরস্থানে দাফন করা হয় এবং সন্তানের এই মৃত্যুতে ওনার স্ত্রী অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ওনার স্ত্রীকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। উনিও চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি একজন দক্ষ অফিসার ছিলেন। সরকার তাকে তখনই ছাড়ছিল না, বলে যে তুমি আরো কিছুদিন থাকো, তুমি চিকিৎসা করাও, স্বাভাবিক হও। কিন্তু উনি আসলে আর স্বাভাবিক হতেই পারছিলেন না। ওনার মেয়ের মৃত্যু, ওনার স্ত্রীর মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাওয়া, তো উনিও আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। ওনার মেয়ের মৃত্যুর মাস 3-4 পরে ঘটে আরো একটি মর্মান্তিক ঘটনা। এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে সেটুক পর্যন্ত আমরা বলতে পারি যে কি হয়েছিল, কারণ এটা ওনার মুখ থেকে শোনা। কিন্তু পরবর্তীতে কি হয়েছিল এটি আমরা কখনো জানতে পারিনি, যে আসল রহস্য কি ছিল। সেটি হচ্ছে দিনের বেলা উনি 3 থেকে 4 মাস পরে দিনের বেলা উনি ওই দিন অফিসে আসেননি। এখন ওনার বাসায় গিয়ে একজন কনস্টেবল ডাকাডাকি করে, দেখে ঘরের দরজা ভেতর থেকে লক করা। অনেকক্ষণ যখন ডাকাডাকি করা হয় ভেতর থেকে লক করা, তখন তারা চিন্তা করে যে স্যার কি অসুস্থ কিনা বা কোনো সমস্যা কিনা। তখন দরজা ভেঙে ফেলে। দরজা ভেঙে ফেলার পর ঘরের মধ্যে ঢুকে দেখে যে আইসিএস অফিসার স্টিভেনসন উনি ঘরে নেই। তাহলে উনি কোথায় গেলেন? ঘরের দরজা ভেতর থেকে লক করা,
কিন্তু উনি নেই। তখন পুলিশ কনস্টেবল লক্ষ্য করেন ওনার ঘরের জানালা কিন্তু খোলা, কিন্তু তখন কিন্তু গ্রীষ্মকাল চলে এসেছিল, যার কারণে গরমের কারণে খোলা রাখতেই পারেন, এই চিন্তাই করেছিল স্বাভাবিকভাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে জানালার একটি অংশ বন্ধ আর আরেকটি অংশ খোলা। এমনটা তো হওয়ার কথা নয়। আমার মনে খটকা লাগে যে আগের যে ঘটনাগুলো ঘটেছে, তিনটি ঘটনা, তার সাথে এই ঘটনাটার মিল রয়েছে। তাহলে হয়তো বা হত্যাকারী একই জিনিস বা একই জন্তু বা একই মানুষ। তাকে খোঁজা শুরু হয় চতুর্দিকে। খুঁজতে 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 জঙ্গলের মধ্যে একটি বড় কদম গাছের সাথে ওনার ফাঁসি দিয়ে ঝুলানো মরদেহ সবাই দেখতে পান। সবাই দেখেন কদম গাছের একদম শীর্ষে থাকা একটি ছোট্ট ডালে ওনার ডেড বডি ঝুলছে। অদ্ভুত ব্যাপার, আমরা জানি যে কদম গাছের ডাল সাধারণত নরম হয়। উনি বেশ উঁচু লম্বা ভারী মানুষ ছিলেন, এত বড় দেহ এই কদম গাছের ওই ছোট ডালে কিভাবে ঝুলছে? আরেকটি ব্যাপার হলো যে উনি গাছে চড়তে জানতেন না। উনি কিভাবে এত বড় গাছে উঠলেন উপরে? এটি নিয়ে সবাই গবেষণা করতে থাকে। যাই হোক, ডেড বডি তো নামাতে হবে। বড় একটি মই গাছের সঙ্গে ঠেকিয়ে একজন মানুষ উপরে ওঠে। উপরে ওঠার মানে যখন উঠেছে, তখন যখনই একজন ওই দড়িটা খোলার জন্য ওই ডালে টাচ করেছে, শুধু টাচ করার সাথে সাথে ওই ডাল ভেঙে লাশ মাটিতে পড়ে যায়। মনে হচ্ছিল যে কেউ হয়তোবা ওই ডালটি ধরে রেখেছে, যার কারণে ডালটি ভেঙে পড়ছিল না। এত বড় একটা মানুষের ভারেও ওই ডালটি ভেঙে পড়ছিল না, কিন্তু যখনই একজন মানুষের টাচ লেগেছে তখনই ওই ডালটি ভেঙে লাশ সহ নিচে পড়ে যায়। স্টিভেনসনকেও নীলফামারীতেই একটা ক্রিশ্চিয়ান কবরস্থানে দাফন করা হয়েছিল। ওনার মৃত্যু কিভাবে হয়েছে, কে নিয়ে গেল, সেটি তো উনি আর কখনো বলতে পারেননি। তবে এই ঘটনাটি যিনি আমাকে বলেছিলেন, মূলত তার দাদা ব্রিটিশ পিরিয়ডে পুলিশের চাকরি করতেন। তিনিও যখন সদ্য চাকরিতে ঢুকেছেন, ঢোকার পর ওনার একজন সিনিয়র অফিসারের কাছ থেকে এই ঘটনাটি তিনি শুনেছিলেন। তিনি নিজেও ওই আইসিএস অফিসারকে দেখেননি কখনো। প্রিয় লিসেনার্স, আমি এই বিষয়টি নিয়ে কিছুটা স্টাডি করেছিলাম। স্টাডি করে একটি বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে যে জিনদের মধ্যে কিছু ভয়ঙ্কর প্রজাতি থাকে যারা মানুষকে তাদের খাবার বানায়। যদিও এখন এই ধরনের জিন সাধারণত আমাদের লোকালয়ে খুব একটা মানে শোনা যায় না যে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আগেকার সময়, আজ থেকে 100-150 বছর আগে এই ধরনের ঘটনা ঘটতো। তখন অনেক ঝোপ জঙ্গল ছিল, অনেক ধরনের মানে প্যারানর্মাল বিষয়গুলো, ভয়ানক ভয়ানক প্যারানর্মাল বিষয়গুলো ঘটতো। তো জিনদের মধ্যে এই প্রজাতিটি হতে পারে। এটা যদি শুধু নিছক জন্তু জানোয়ার হতো, তাহলে সেটি কিন্তু দরজা মানে জানালা দিয়ে তার ওই মোটা শরীর নিয়ে ঢোকার কথা নয়। আবার একটি বিষয়, সেটি হচ্ছে যখন আইসিএস অফিসার স্টিভেনসন তার মেয়ের পাশে ওই ভয়ানক জন্তুটিকে দেখেছিলেন, তখন যখন ফায়ার করেছেন, ফায়ার করার পর তার সামনে দিয়ে কিন্তু ওই মোটা শরীর নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে চলে যায়। কোনো স্বাভাবিক জন্তুর পক্ষে সেটা বের হয়ে যাওয়া সম্ভব নয়। গুলি করার পর কোনো স্বাভাবিক জন্তু কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসার কথা নয়, কিন্তু তার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছে, যেটি খুবই অদ্ভুত এবং ভয়ানক। তাহলে আমরা সব বিষয় অ্যানালাইসিস করে বুঝতে পারি এটি কোনো ভয়ানক পিশাচ জিনের কাজ। সে যখন রিভলভার দিয়ে গুলি করেছিল, গুলিটি ওই জিনের গায়ে লেগেছিল, যার প্রতিশোধ হিসাবে হয়তো আইসিএস অফিসার স্টিভেনসনকে সে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ওনার যখন ডেড বডি নিচে পড়ে গেল, উপস্থিত যারা পুলিশ সদস্যরা ছিলেন, তারা দেখলেন যে দড়িটি ওনার গলায় লাগানো রয়েছে। দড়িটি খুবই অদ্ভুত, এই ধরনের দড়ি ওনারা আগে কখনো দেখেননি। দড়িটি থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল একটি ভল্টে, কিন্তু ভল্ট বন্ধ থাকার পরও কয়েকদিন পর রহস্যজনকভাবে ওই দড়িটি হারিয়ে যায়, যেটি আর কখনোই খুঁজায়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন।
কারণ আমি জানি আপনি সবসময় ভালো দলেই আছেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এটা আমার একজন চাচার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, যিনি একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক। তো আমার চাচা তার জীবনের ৩০ বছর বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেছিলেন। তিনি তার জীবনের অনেক ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছে। কিন্তু আ তিনি এটা বলেছে আমাকে, তার জীবনে তিনি হাজার, হাজার কিলোমিটার ট্রেন চালিয়েছে। অনেক দুর্ঘটনা দেখেছে, ঝড় তুফানের মধ্যে ট্রেন চালিয়েছেন। অনেক মানুষকে তিনি সাহায্য করেছেন। তার চোখের সামনে অনেক অ্যাক্সিডেন্ট তিনি দেখেছেন। তার চোখের সামনে তিনি এমন, এমন ভয়ানক কিছু জিনিস দেখেছেন, যা বললেও আপনারা কেউ বিশ্বাস করবেন না। যাই হোক রাসেল ভাই, আমি অত দূরে যাচ্ছি না। আমার চাচার জীবনে ঘটে যাওয়া আ একটি নির্দিষ্ট রাতের ঘটনা আমি আপনার সঙ্গে এখন শেয়ার করব, যার ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি। সরাসরি ঘটনাটায় চলে যাচ্ছি। সেদিন তিনি, আমার চাচা আরকি, একটা আন্তনগর ট্রেন নিয়ে গভীর রাতে আমাদের উত্তরবঙ্গের দিকে আসছিলেন। তো রাত বাড়ার সঙ্গে, সঙ্গে যাত্রীদের বেশিরভাগ ঘুমিয়ে পড়েছিল। এর কারণটা হচ্ছে সেই দিনের আবহাওয়াটা একটু ঠান্ডা টাইপের ছিল। ঠান্ডা বা বৃষ্টি টাইপের, এরকম টাইপের একটা আবহাওয়া ছিল। যেন কোনো গরম-টরম নেই। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডাও না, বেশি ঠান্ডাও না, কম ঠান্ডাও না। মানে ঘুম আসার মতো একটা পরিবেশ। তো এইজন্যই হয়তো সবাই সেদিন ঘুমিয়ে পড়েছিল। ট্রেনের ভিতরে একদমই নীরবতা, আর বাইরে অন্ধকারের আচ্ছন্ন। মাঝে, মাঝে কিছু আ স্টেশন পড়ছে, আ কিন্তু এই স্টেশনগুলোতে থামার কোনো নিয়ম নেই। কারণ সেটা একদম আন্তনগর ট্রেন। তখন রাত প্রায় ২:৩০ বাজে। ট্রেনটি একদম নির্জন এলাকা দিয়ে যাচ্ছিল। দুই পাশে বিস্তীর্ণ মাঠ, বহুদূরে কিছু কলাগাছ, আশেপাশে কোনো ঘরবাড়িও ছিল না। একদমই ফাঁকা একটা জায়গা। আমার চাচা ট্রেনটার সামনের দিকে তাকিয়ে চালাচ্ছেন ট্রেন। ট্রেন চলছে তো চলছে। তিনি তার হেডলাইট, মানে যে জ্বালানো আছে, সেই হেডলাইটের দিয়ে আশেপাশে যা কিছু হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন হেডলাইটের আলোতে অনেক দূরে রেল লাইনের মাঝখানে একজন মানুষের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। দূর থেকে তিনি ঠিক বুঝতে পারতেছেন না সেটা কি। কারণ তিনি আ মানে এত দূর থেকে এত রাতে ওইভাবে ফোকাস করা সম্ভব হয় না। আর তিনি এটা ভালো করে জানেন যে সাধারণত রেল লাইনের ওপরে ট্রেন বাজার পর বা ট্রেনের হুইসেল শোনার পর কেউ থাকে না। এজন্য তিনি সঙ্গে সঙ্গে একটা হর্ন বাজালেন। ১ বার, ২ বার, ৩ বার। কিন্তু সামনে যেই বস্তুটা বা মানুষ যেটাই ছিল না কেন, সেটা একদমই লড়ল না। ট্রেন খুব দ্রুত এগিয়ে আসতেছিল। আর রাসেল ভাই, আমার চাচা একটা কথা আমাকে শেয়ার করছে যে তখনকার আসলে সময় ট্রেন যে উনি চালাচ্ছেন, এটাতে ওই যে সামনে যে ভূতপ্রেত কিছু আসবে, এটার থেকেও সবথেকে বেশি ভয় ছিল তখনকার আমলে ডাকাতের ভয়। কারণ ডাকাতরা কোনোভাবে ট্রেনটাকে থামিয়ে যাত্রীদের থেকে মানে যা জিনিসপত্র ছিল সেগুলো লুট করে নিত। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। তো চাচার এরকম আরও অভিজ্ঞতা আছে। এজন্যই তিনি বারবার করে হর্ন দিচ্ছেন যেন সামনে যেটাই থাকুক না কেন সেটা যেন সরে যায়। আর তিনি, মানে যদি সরে না যায় তাহলে ট্রেন চালিয়ে যাবেন, ট্রেন কোনো ব্রেক কষা হবে না। তো যখন বারবার করে যখন উনি মানে ট্রেনের হর্ন দিচ্ছে কিন্তু ওই সামনের থেকে এটা সরতেছে না, তখন তিনি বেশ খানিকটা টেনশনে পড়ে যান যে এখন উনি ট্রেন থামাবেন কি থামাবেন না, থামাবেন কি থামাবেন না। কিন্তু তার মাথায় হঠাৎ করে একটা ভালো কোনো কিছু আসে আরকি। এজন্যই তিনি ট্রেনটা দ্রুত ব্রেক প্রয়োগ করলেন। তিনি কি করলেন? আ দেখলেন যে ট্রেনটা, মানে যখন ব্রেক কষলেন তখন কিন্তু ট্রেনটা তারপরেও চলতেছে। কারণ এটা সবাই জানে যে ট্রেনের মানে দ্রুতগতির ট্রেন কিন্তু এত সহজেই থামে না। থামতে কিছুক্ষণ সময় লাগে। তো দ্রুত কমতে, কমতে একটা সময় তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন তার সামনে যেটা ছিল সেটা একজন সাদা কাপড় পরা, একদম সাদা আলখাল্লা কাপড় পরা একটা মহিলা, মাথা নিচু, মানে সামনে যে চুলগুলো ছিল সেই চুলগুলো দিয়ে মুখটা একদমই ঢাকা আছে।
তিনি রেল লাইনের মানে ২ টা লোহা যে আছে সেই লোহার মাঝখানে একদম দাঁড়িয়ে আছে। এমন একটা অবস্থা মানে ট্রেন তো থামতেছে না। আমার চাচা তারপরেও খুব জোরে, জোরে হর্ন বাজালেন কিন্তু কোনো প্রক্রিয়া নেই। কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। পর মুহূর্তেই আ আমার চাচা হেডলাইটের আলোতে দেখতে পারলেন যে মানে তার উপর দিয়ে চলে গেছে কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। মানে একটা ছায়ার মতো কোনো কিছু বা একটা আলোর মতো কোনো কিছু দিয়ে চলে গেল বা ওইটা একদম আরকি কি বলে মানে ট্রেনের সাথে মিলিয়ে গেছে এরকম টাইপের কিছু। তো আমার চাচা মানে নিশ্চিত ছিলেন যে ট্রেনটি তাকে ধাক্কা দিয়েছে। মানে তার উপর দিয়ে চলে গেছে বা ধাক্কা দিয়েছে। আ তো এটা মানে দেখার পরেও ট্রেনটা অবশেষে দূরে গিয়ে ওই যে ব্রেক করছে। তো দূরে গিয়ে আরকি ট্রেনটা থেমে যায়। নিয়ম অনুযায়ী চালক, সহকারী চালক এবং গার্ড টস নিয়ে নেমে যান। তারা মানে ৩ জনেই বাহিরে আরকি আসেন দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে। তারা পুরো মানে ট্রেনটা তছনছ-নছনছ করে খুঁজতে থাকেন। ট্রেনের আশেপাশে এপাশ ওপাশ ভালোভাবেই খুঁজতে থাকেন এবং ট্রেনের সামনে যে অংশটা ছিল যেখানে ধাক্কা লাগার কথা ছিল সেখানেও ভালোভাবে দেখেন। কিন্তু কোথাও কোনো মৃতদেহ নেই, কোনো গোশতর অংশ নেই, কোনো রক্ত নেই, কোনো কাপড় নেই, কোনো চিহ্ন নেই, কোনো কিছুই নেই। মনে হচ্ছে যেন কারো সাথে ট্রেনটা ধাক্কা লাগেইনি। এবং আ মানে তার যে সহকারী যেই ট্রেন চালক ছিল, উনি বললেন যে, আপনি হয়তো ভুল কিছু দেখেছেন। আ হয়তো এটা কিছু না।" তো আমার চাচা বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। আ ভাবতেছেন যে আসলে এইটা তো হতে পারে না। উনি তো একজন অভিজ্ঞ ট্রেন চালক। তো উনি আসলে এরকম একটা ভুল কিছু দেখবেন। তো ঘটনাটি যেহেতু একজন অভিজ্ঞ ড্রাইভারের সঙ্গে হয়েছে, তো ঘটনাটি এভাবেই আর কোনো কিছু না করে সবাই ভাবতেছেন, ঠিক আছে সমস্যা নাই। আপনি একটু রেস্ট করেন। যিনি সহকারী চালক আছেন তিনি যাত্রা শুরু করেন। কিন্তু এই যে ভয়ানক ঘটনাটা, এই ঘটনাটা ঘটে গেছে তারপরেও আরো অনেক ঘটনা আসলে তার জীবনে বাকি রয়ে গেছে সেই দিনেই। তো তার যে এই ঘটনাটার যখন ট্রেনটা চালু করলো আবার, এই চালু করার আ প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি আর একটা নির্জন এলাকায় পৌঁছে যায়। এবার আ হঠাৎ করেই ট্রেনের যে সহকারী চালক ছিলেন, তিনি চিৎকার করে ওঠেন। তিনি বলেন, "স্যার সামনে দেখুন, স্যার সামনে দেখুন।" মানে উনি তার যে আমার চাচা যে আছে তাকে বলতেছে। তো তখন আমার চাচা সামনের দিকে তাকিয়ে যা দেখলেন তাতে তার শরীর একদমই পুরো ঠান্ডা হয়ে যায়। তিনি দেখলেন ঠিক একই রকমের, একই অবস্থাতে, একই আকৃতিতে সেই মহিলাটা একই সাদা কাপড় পরে একইভাবে ওই রেল লাইনের মাঝখানে আবারও দাঁড়িয়ে আছে। এবার দ্রুত আরও কম। মানে এবার কোনোভাবেই তাকে আরকি মানে ট্রেনটা ব্রেক চাপলে তাকে তার সামনে গিয়ে দাঁড়ানো যাবে না। তিনি দ্রুত করে সঙ্গে, সঙ্গে হর্ন বাজান কিন্তু মহিলাটা এবারও এক চুলও নড়েন নাই। একটুও যেন মনে হচ্ছে না যে সে লড়তেছে বা একটুও যে এপাশ-ওপাশ হবে এরকম কিছুই হচ্ছে না। বরং মনে হচ্ছিল সেই মহিলাটা এবার ধীরে, ধীরে মাথা তুলছেন। এরপর যে আমার চাচা ছিল, সেই চাচা মানে আমাকে যেটা বলল যে তিনি এরকম একটা ভয়ানক দৃশ্য তার জীবনে কোনোদিনও দেখেননি বা এরকম কোনোদিনও তিনি ভয়ও পাননি। তিনি উপায় না পেয়ে আবারও জরুরিভাবে ব্রেক কষলো। ট্রেনটা আবারও থেমে গেল। আবারও ঠিক অনুরূপভাবে অনুসন্ধান করা হলো। কিন্তু এবারও কোনো কিছু পাওয়া গেল না। ট্রেনের সামনে, পিছনে, আশেপাশে এবং তখন ট্রেনের যাত্রীদেরকেও বলা হলো, "এরকম একটা ঘটে গেছে, আপনারা সবাই একটু খুঁজুন, দেখুন যে আসলে কিছু পাওয়া যায় কিনা।" কিন্তু এবার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কারণ মানে এবার তো মানে শুধু যে আমার চাচা যখন দেখেছিল বিষয়টা এরকম না। এবার তো ট্রেনের যে সহকারী চালক ছিল উনিও তো দেখেছেন। ২ জন মানুষ তো আর ভুল কিছু দেখতে পারে না। তো তারা দুজন একের পর এক জিজ্ঞেস করতে লাগলেন, "আমরা কি একই জিনিস দেখছিলাম?" তারপর ওই যে আমার চাচা যে ছিল উনিও বলল যে, "আমরা কি একই জিনিস দেখছিলাম?" মানে দুজনেই অবাক হয়ে যান যে আসলে এটা কি হচ্ছে? মানে আ কোনো কিছুই তো বুঝতে পারতেছিল না। কি হলো? তো যাই হোক তারা আবারও ট্রেন চালায় এবং ট্রেনটা গিয়ে ভোরের দিকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। বিষয়টি আমার চাচা
কাউকে বিস্তারিতভাবে বলেননি। কারণ তিনি ভেবেছিলেন লোকজন এটা নিয়ে হাসাহাসি করবে এবং তার সহকারী যেটা ছিল তিনিও আরকি এটা চেপে যান। কিন্তু এর কয়েকদিন পর রেলওয়ের একজন প্রবীণ কর্মচারীর সঙ্গে আলাপ করতে গিয়ে এই ঘটনাটা আমার চাচা তাকে বলেন এবং এটা শোনার পর সেই প্রবীণ বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করেছিলেন। তারপর বলেন, "আপনি কি মানে অমুক সেতুর আগে এলাকায় তাকে দেখেছিলেন?" মানে অমুক একটা সেতুর নাম বলেন আরকি, ওই এলাকাটা নির্দিষ্ট যে এলাকাটা ছিল সেই এলাকার নাম বলেন। তখন আমার চাচা অবাক হয়ে যান। কারণ ১ম যেই ঘটনাটা ঘটেছিল ঠিক সেই ঘটনা তো এই জায়গায়। তাহলে আমাদের ঘটনাটা এই লোক কিভাবে জানলো? এরপর আ তিনি অবাক হয়ে আরকি আ ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করেন, "আপনি এটা কিভাবে জানেন?" তখন বৃদ্ধ লোকটি জানান, বহু বছর আগে ওই লাইনে এক নববিবাহিত নারী ট্রেনের নিচে কাটা পড়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় কয়েকজন চালক গভীর রাতে সাদা কাপড় পরা একজন মহিলাকে দেখার দাবি করেছিলেন। তবে তারা কখনো কোনো প্রমাণ দেয়নি বা কোনো প্রমাণও পাওয়া যায়নি। তবে আমার চাচা বলতেন যে, "আসলে আপনি কি বলতেছেন? কতদিন আগে কি হয়েছে সেই জিনিসটা আবার আসবে?" তো তিনি এটাকে একদমই বিশ্বাস করতেন না। তবুও ঘটনাটা তার মাথা থেকে মানে একদমই বের হচ্ছিল না। মাঝে, মাঝে মনে হচ্ছিল সত্যিই এটা কোনো আত্মা বা এটা কোনো ভৌতিক কিছু। আবার মাঝে, মাঝে মনে হচ্ছিল যে আসলেই এই বৃদ্ধর কথাটা ঠিক আছে। তো যাই হোক তিনি সেই ঘটনাটা সেখানে ভুলে যাওয়া শুরু করেন। কিন্তু এর কয়েক মাস পর আরও একটি ঘটনা ঘটে। একই রাতে, একই রুটে ট্রেন চালানোর সময় আমার চাচা ঠিক একই জায়গায় আবারও পৌঁছে যান। এবার তিনি মানসিকভাবে একদম প্রস্তুত ছিলেন যে আসলে এবার এর আসল উদ্ঘাটনটা আমি করব। যে আসলে এখানে কি হয় সেটাই তিনি দেখবেন আরকি। তো ওই জায়গা থেকেই উনি ট্রেনটা একটু আস্তে, আস্তে চালাচ্ছেন যেন ট্রেনটা খুব তাড়াতাড়ি থামানো যায় আরকি। আর নিজেকে মানে বারবার বুঝাচ্ছেন যে আসলে এগুলো কিছুই না। সবকিছুই হয়তো চোখের ভুল বা মানুষের কুসংস্কার। কিন্তু এবার ঠিক এলাকাতেই পৌঁছার পর ট্রেনের কেবিনের ভিতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। সহকারী ট্রেন চালকও সেটা অনুভব করেন। কয়েক সেকেন্ডের জন্য দুজনেই একদম চুপ হয়ে যান। তারপর কেবিনের যে কাঁচ আছে, সেই কাঁচের যেন কারো হাতের ছাপ দেখা যাচ্ছে। মানে কেউ একজন হাত দিয়ে আর কেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক তখনই বাহিরে একটু বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু ছাপ মানে ওই যে গ্লাসের ভেতরে যেই ছাপগুলো ছিল, এই বৃষ্টির পানিতে সেই ছাপগুলো আরো মানে স্পষ্ট হচ্ছিল। এগুলা দেখার পর আমার চাচা এবং ট্রেনের সহকারী খুবই স্তব্ধ হয়ে যান এবং আ মানে তারা বিষয়টাকে খুব বেশি আরকি মানে কি করবে তারা মানে এটা বুঝতেই পারতেছিল না। তারা যে আসলে কি করবে না করবে এটার মানে তাদের কোনো সেন্সে আসতেছে না এরকম একটা অবস্থা। এরপর তারা দুজন আবারও আরকি সেই বিষয়টাকে ইগনোর করে যায় এবং আ ঘটনার পর দীর্ঘদিন ওই ট্রেন চালক আরকি রাতের উনি বলেন যে আসলে আমাকে ওই ট্রেনে ওই রুটে মানে আমি যেন ট্রেন না চালানো হয় এরকম একটা আবেদনও করেন। কিন্তু যখন আবেদনটা করেন তখন তার সহকর্মীরা জানতে চায় যে আসলে কেন আপনি ওই রেটটায় যাইতে চাচ্ছেন না বা কেন কি কারণ? তখন তিনি বলেন যে সবকিছু মানুষের চোখে দেখা যায় না এবং কিছু, কিছু জিনিস মানুষ দেখলেও সেই জিনিসটাকে মানুষ এড়িয়ে যেতে চায়। তো এটা শোনার পরও আসলে সবাই তাকে নিয়ে একটু বেশি টেনশনে পড়ে যায় এবং এটা করতে, করতেই তার আরকি অবসরের বয়স এসে যায়। তো তিনি অবসরপ্রাপ্ত হন। তো আ আমার চাচা এখন আসলে বয়সের ভারে একদম নুয়ে পড়েছেন। কিন্তু এখনো যখন সেই রাতের কথা বা যখন তিনি আসলে ট্রেনে ভ্রমণ করেন বা ট্রেনের দিকে তার একটা অবস্থান দাঁড়ায়, তখন তার যে একটা আত্মবিশ্বাস আ বা তার যে একটা মানে মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি এখনো আসলে বিশ্বাস করেন, সেইদিন রেল লাইনের উপর তিনি কোনো সাধারণ মানুষ দেখেননি। আর সবথেকে ভয়ানক বিষয়টা হলো, তিনি তো এই বিষয়টা একা দেখেনি। তার যে সহকারী চালক আছে, সেও তো ঠিক
একই জিনিসটা দেখেছে। সত্যি কি সেখানে কেউ ছিল, নাকি গভীর রাতে ক্লান্তি আর অন্ধকার মিলে চোখকে ধোঁকা দিয়েছিল? ছোটবেলা থেকে এত জিন তাড়াতে দেখেছি আমি যে এসবের জিনিসের উপর থেকে আমার একটা বিরক্তিকতা চলে এসছে। আমার মনের মতো এগুলি কোনো ধরনের কাজ করে নাই কখনো। আমি আসলে আমার আব্বাকে দেখতাম এসব জিনিস করতে। আমি তাহলে দেখতাম কাজ কিভাবে হচ্ছে, বুঝতামও না, জানার কোনো ইচ্ছাও ছিল না। কোনো কোনো সময় আমাকে টাকা পয়সা কালেক্ট করতে হতো তার রোগীদের কাছ থেকে। ডাব পরা, পান পরা এসব দিয়ে কিছু টাকা পয়সা হতে বেশ টাকা পয়সার মালিক বনে যান। তার সাথে নাকি জিন থাকে, সেই জিন নাকি কাজ করে দেয়, বিনিময়ে কিছু টাকা পয়সা পান। আমার ভাইরা তাকে হেল্প করে। আমি সবার ছোট, আমার মনে কখনো সন্দেহ জাগেনি, ইচ্ছাও করেনি কিভাবে কি করে। আসলে আমি মানুষটা অসামাজিক। সামাজিকতা বলতে আমার মধ্যে কিছুই নাই, নইলে আমি 3টা বিয়ে ভাঙতাম না। 3টা বিয়ে বলতে আমি আসলে বিয়ে করতে চাই নাই। আমি একটু স্বাধীন চেতা মানুষ, আমাকে জোর করে বিয়ে দিতে পারবে না, আমার বাবার সাধ্যও নেই, এটা আমি তাদেরকে মানে সজোরে জানিয়ে দিয়েছিলাম। কি কারণে যেন লেখাপড়া করেছি। আমার লেখাপড়ার বেশ শখ ছিল, যার কারণে আজ লিখতে পড়তে পারি আর বাবা মা থেকে বেশ দূরে থাকার চেষ্টা করি। আমার মা মারা যান আমি অস্ট্রেলিয়া যাওয়ার কিছুদিন পরেই। 1999 সালে অস্ট্রেলিয়া পাড়ি জমাই। আসলে তখন আসাটা সহজ ছিল। যাকে কিভাবে আসলাম জিজ্ঞেস না করলেই বরং ভালো। শুধু একটা জমি বিক্রি করিয়েছিলাম ঝগড়াঝাটি করে। বলে দিয়েছিলাম যে তোমরা যা করো তা কোনো কাজে আসে না, মানুষের কোনো উপকারে আসে না। এটা বলার সাথে সাথেই তখনকার পরিবেশ চুপ হয়ে যায়। তো আমার জন্য জায়গা বিক্রি করে আমি চলে আসি এখানে এসেছিলাম পড়াশোনা শেষ করবার পর। কিভাবে জানি ছোটখাটো ট্রেনিং করে 2007 সালে স্থায়ী হয়ে যাই। যাকে সে কথা, পড়েছি জীবন যুদ্ধের ঢাল তলোয়ার হিসাবে আমার এই লেখাপড়াটাই কাজ করেছে। আমি প্রায় 10 বছর দেশে যাচ্ছিলাম না। মনে মনে প্রমিস করেছি যে গেলে আমি আর গ্রামে যাব না। বাবার আলিশান বাড়ি, কিন্তু তার এই প্র্যাকটিস তৎকালীন আমলে তখন ছিল না। 2010 সাল তো মোবাইলের সাল। যাই হোক, আমি এয়ারপোর্ট পৌঁছাই। উত্তরায় এক মেসের বন্ধু ছিল, তার বাসায় নেই, বিশাল বাসা, অথচ সে কিন্তু আমার সাথে একটা সময় মেসে ছিল। যাই হোক, সেই বন্ধুর বাসায় যে উঠি, নিচে তাকালেই আমাদের এলাকার বাস দেখতে পাওয়া যাচ্ছিল। এসে খালি বাস স্ট্যান্ডে থামে। একটা সময় সিদ্ধান্ত নিই বিকালবেলা 2টার দিকে যে যাব, বাইরে যাব, যে দেখবো কি অবস্থা। রাত পারলে আজকে রাতে রওনা দিয়ে চলে আসবো, নইলে দরকার এক রাত থাকবো। আমার আরো 3 ভাই বোন আছে। তারা এখন এই পেশা দেখাশোনা করে কি করে না আমি জানি না, তবে আমি যে আমল দেখেছি সে আমল মানে অসম্ভব, মানে এখন সেটা মিলবে না। তখন ছিল রমরমা আমল। যাকে পৌঁছাতে আমার সন্ধ্যা 7:30টার উপর বেজে গেছিল। ঢাকা থেকে বের হতেই জীবন পার অনেকক্ষণ লেগে গিয়েছিল। শীতকাল দেখে তখন গায়ে লাগেনি। আমি পৌঁছানোর পর দেখি সন্ধ্যা 7টার বেশি বাজে, মানে 7:30টার দিকে পৌঁছাই যায়, তো 8:30টার কাছাকাছি চলে আসে। আর গ্রামের ওই জায়গাটাতে তেমন কাউকে আমি পাই না রাস্তার মধ্যে। তো রাস্তায় ওয়েট করেছি কাউকে দেখি কিনা, কিন্তু কাউকেই দেখি না। আর ওয়েট করেছি এটাও যে আমাকে দেখে লোকজনের বিস্ময় থাকবে, কিন্তু কিসের কি, কেউ তো চিনেই না এখানে। বাড়িতে পৌঁছে ঢুকে দেখি গাউস চাচা আমার দিকে তাকালেন কিন্তু চিনলেন না। এরকম একটা অ্যাটিটিউড করলেন যে না চেনার ভান, আমি কোথা থেকে আসছি। কিন্তু চিনার তো কথা, আমার চেহারা তো তেমন চেঞ্জ হয়নি। আমি তো বড় হয়েই বাংলাদেশের বাইরে গেছি, বা বড় হয়েই আমি তাদেরকে ছেড়ে চলে গেছি। তা আমি ঢুকলাম, কেউ নাই। ঢুকার পরে আমি গাউস চাচাকে ডাকলাম, ওনাকেও পেলাম না। তিনি আমার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল। ডাকছে, কেউ নাই। এই বাড়িটা একদম নতুন, 2 তলা নতুন বাড়ি। আমি তো জানি তাদের একটা বাড়ি করেছে তারা, আমার বাবা একটা বাড়ি করেছে 2 তলা। আমি কিন্তু এই বাড়িটা দেখি নাই। তো এটা আমি যেটা দেখেছি সেটা না। যাকে আমার ভাইদের ডাকি, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আমি ডাকছি, কেউ নাই। আমি ভেতর থেকে কাশির শব্দ পাচ্ছি। হঠাৎ একটা মহিলা বাড়ির সামনে আসলো, ভেতরে ঢুকলো, আমাকে চিনলো না। এ আবার কে? আমিও তো চিনছি না। আমার মনে সন্দেহ, ডাকলাম ওনাকে, কিন্তু উনিও তাকালো না। আমি এরপরে বাসার ভেতরে ঢুকি। আমার চাক্ষুষ মনে আছে তখন রাত 8:20 মতো বাজে। শীতের রাত, কুয়াশা এত যে কিছু দেখাও যাচ্ছে না, বাড়ির বাইরেও দেখা যাচ্ছে না ঠিক মতো। আমাদের জায়গাটা আবার চারিপাশে মাছের ঘের আছে। মেইন রোডে যাবো কিনা ভাবছি, পুরা বাসা অলরেডি 10 চক্কর দিয়ে ফেলেছে। রাত তখন বাজে 9টা। প্রত্যেকটা ঘর উকি মারলাম,
একটা বান্দাও নাই। যারা একটু আগে আমাকে ক্রস করে ভেতরে ঢুকেছিল সেই বান্দাগুলাও নাই যে জিজ্ঞেস করবো বাসায় কোথায় গেছে আমার আব্বা বা আছে কিনা। এখন আমি উপরে উঠাতে হয়তো বেরিয়েছে কিনা বেরিয়ে না আমি জানি না। কাশির শব্দটা যে রুম থেকে পাচ্ছিলাম সেই রুমে কাশির শব্দটা আসছে, সেই রুমে উকি মারলাম, কেউ নাই। পুরো বাড়িটা একটা একটা বাল্ব জ্বলছে, কিন্তু এই বাল্বটা যে কি এটা আমার আইডিয়া না, এটাকে বাল্ব নাকি আদৌ আমি জানি না। তবে পুরো বাড়ি নতুন করে রং করা হয়েছে এবং বেশ ভালো লাগছিল। যাক আমি বের হয়ে যাব এমন সময় পাশের বাড়ি শাইক্কাদের বাড়ি, আসলে শাইক্কাওয়ালাটা ভুল, আমার বন্ধুর নাম শাকিল, তো ছোটবেলা থেকে আমি ওকে শাইক্কা ডাকি। তো যাই হোক নিচে নামলাম, বের হব, মেজাজটাই খারাপ হয়ে গেল। কেউ বাইরে গেলে তালা কেন নাই, মানে কেউ যদি আমাদের এই বাড়ি থেকে কেউ চলে যায় তো তালা তো থাকার কথা। আমি সিঁড়ি দিয়ে নামছি, এমন সময় মুখামুখি হলাম একজনের বরাবর। আমি তাকিয়ে আছি, সেও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি এক দৌড় দিলাম, এক ভো দৌড়। এটা এত ভয় আমি আগে কখনো পাইনি। এটা কি দেখলাম, কি দৃষ্টি, কি চাহনি, আমি কি দেখলাম এটা। এক দৌড় দিলাম, কোনো অজ্ঞান টজ্ঞান না, এক দৌড় দিলাম। এক দৌড়, আমি এত দৌড়ে কখনো দৌড়াইনি। কোথায় পৌঁছালাম বুঝলাম না, তো বুঝে গেলাম যে মেন রাস্তায় চলে এসেছি। বাজার দেখা যাচ্ছিল, তো যেখানে নেমেছিলাম যে বাজারে, সেই বাজারে গেলাম। আসতে পথে কোনো রিক্সা পাইনি, কিন্তু আমি বাড়িতে যাওয়ার পথে রিক্সা পেয়েছি। বাজারে একটা দোকান খোলা ছিল, জাস্ট জিজ্ঞেস করলাম ভাই শাকিলদের বাড়ি আছে, শাকিল কি বাড়িতে আছে না নাই, ঢাকায় তো যেতে পারে মাঝে মধ্যে। বললো কোন শাকিল, তো আমি পরিচয় দেওয়ার বললাম হ্যাঁ না ও বাড়িতে আছে। আমি ওদের বাড়িতে গেলাম, হাঁপাচ্ছি, আমার শরীর দিয়ে ঘাম ঝরছে, আমি এমনিতে দৌড়িয়েছি, প্রচন্ড ঘেমেছি। আমাকে হাঁপাতে দেখে সবাই অবাক, আমাকে জিজ্ঞেস করলো কিরে কি হয়েছে, এমন ভাবে হাঁপাইতেছিস কেন। আমাকে ভেতরে নিল, আমাকে লেপের ভেতরে লেপ দিয়ে জড়িয়ে দিল। আমি এতটাই হাসপাস করছিলাম যে আশেপাশের লোকজনও জমে গেছে। পরে ওকে বললাম দোস্ত, আমি এই বাড়িতে এরকম করে পুরা বাড়িটা ঘোরার সময় সিঁড়ির কাছে আসার পর আম্মারে দেখলাম। আম্মা কেমনে কি, আমি মাথায় কিছু খেলে নাই, আমি দৌড়তেছি। তো আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো আমাকে যে কোন বাড়ি গেছস। বললাম কেন, আমাদের বাড়ি, এই যে আমাদের ওই বাড়িটার নাম নিলাম। গাউস কাকারে দেখলাম, কোনো সারা শব্দ নাই। ও আমাকে বলল কাকারা মানে আমার আব্বারা এখান থেকে একটা গ্রাম পরেই আমাদের একটা বড় বাগান বাড়ি ছিল, অনেক বড়, তো সেটাতে তারা অনেক আগেই উঠেছে। আর এই বাড়িতে কেউ থাকে না, ইনফ্যাক্ট এখানে কোনো বাড়ি নাই, বিল্ডিং নাই। আমি বিল্ডিং পেলাম কোথায়, একটা ঘর আছে সেটাও ভাঙা, তো এই জায়গায় আমাদের কিন্তু কেউ থাকে না। আমি বললাম কি বলস তুই, বলে যে আমি তো 2 তলা বাড়ি দেখলাম। তো বলতেছে যে আমি জানি না তুই কি বলতেছিস। আমি বললাম যে আমি গাউস চাচাকে দেখলাম। ও বলে কোন গাউস, তোর বাবার যে অ্যাসিস্ট্যান্ট। আমি বললাম হ্যাঁ। বলে ও তো মারা গেছে তুই যখন চলে গেলি তার কিছুদিন পরেই। ওরে দেখলি কেমনে। কারো মাথায় কিছু ঢুকছিল না, সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। পরের দিনের বেলা সেখানে গেলাম, সেই জায়গায় গেলাম। আমি গিয়ে দেখি অট্টালিকা তো অনেক দূরের কথা, বিল্ডিং তো অনেক দূরের কথা, একটা 2 চালা ঘর যেটার উপর দিয়ে টিন ভেঙে গেছে, সেই টিনটাও নেয়ার লোক নাই, কিন্তু টিনটা পুরাটাই জং ধরা। এই বাড়িতে কেউ থাকে না। এই জায়গায় গতকালকে আসলাম, অথচ এত পরিপাটি, এত সুন্দর বাড়ি দেখলাম। কাদের ঘর দেখলাম, কোনো উত্তর খোঁজার চেষ্টা করিনি। আমি বাড়িতে পৌঁছাই, এরপর আর কাউকে কিছু জিজ্ঞেস করিনি। আমি আমাদের বাড়িতে পৌঁছাই, যে দেখি সত্যি সত্যি আমার বাবা কাশি দিচ্ছিল একটা ঘরে। আমি তার সাথে দেখা করি, সেটা 1 তলা বাড়ি। আমি তার সাথে দেখা করে চলে আসব, এমন সময় আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করি। বড় ভাইকে জিজ্ঞেস করলাম ওই বাড়িতে কি অবস্থা, ওইটা কি বিক্রি করতেছেন নাকি। বলে না, ওইটা বিক্রি করা যাবে না। কেন, বলে যে একটা সমস্যা আছে, আব্বার কি একটা সমস্যা আছে। এমন ভাবে বললো যে সে এই জায়গাটায়, এই সমস্যাটার কারণে ওই জায়গাটা কেউ হাত দিবে না। আমি আর আমার ঘটনাটা বললাম না, ওখানে কি বুঝে নিচ্ছিলাম তাদের কোন একটা ঝামেলার কারণে আমাকে পোহাতে হয়েছে এই দুর্বিষহ 1টা ঘন্টা। যাই হোক আমি চলে আসি ঢাকায়, এটাই ছিল আমার ঘটনা। নাম প্রকাশ করছি না, নাম প্রকাশে আমি একদমই অনিচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি অনেক ভালোই আছেন। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। আমি যে ঘটনাটা বলবো জানি না সেটা ভৌতিক কিনা,
ঘটনাটা একটু বড়, তবে ঘটনাটা আমি শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা আমার পরিবারেরই এক ভাই এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি ঘটে তখন আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়ির পাশেই ছিল একটা বড় বেল গাছ। তবে ৭-৮ বছর আগেই সেই গাছটিকে কেটে ফেলা হয়। তবে দাদি, চাচা, ফুপির মুখে শুনেছি এই গাছটিতে নাকি একজন ভালো জিন থাকতো। দাদি নাকি দেখেছে যে ওই গাছে একটা লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, হাতে তসবিহ দেয়া মতো পরহেজগার এক জিন ছিল সেই গাছে, দাদির কথা মতো। এবার আসি আসল ঘটনায়। ঘটনাটা ৭-৮ বছর আগের। আমার বয়স তখন ১১-১২ হবে। আমার ফুফাতো বোন ভাইয়া আর তাদের ২টা বাচ্চা নিয়ে নতুন বাড়ি করার জন্য আমাদের বাড়িতে এসে ওঠে। বলে রাখি যে তাদের বাড়ি করার জন্য সেই বেল গাছটি কেটে ফেলা হয়েছিল। বাড়ি করার জন্য যখন জায়গাটা পরিষ্কার করা হচ্ছিল, ঠিক তখনই ২টা সাপ বের হয়। তাদের মধ্যে একটি সাপকে কোদালের চোট দিয়ে মেরে ফেলা হয়, অর্থাৎ আঘাত করে মেরে ফেলা হয়। সাপটিকে মেরে ফেলে আমার বাবা। আর একটি সাপ চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। বিষয়টা তখন সবার কাছেই খটকা লাগছিল। তারপরেও স্বাভাবিকভাবেই নিল। অনেকেই মনে করছিল যে মাটির নিচে কোনো গর্ত করে চলে গেছে। বিষয়টা সেখানে শেষ হলে ভালো হতো। এর বেশ কিছুদিন পরে বাড়িটা যখন কমপ্লিট হয় এবং ভাইয়া আর আপুরা যখন নতুন বাড়িতে শিফট হয়, ঠিক তার কিছুদিন পরেই ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। একদিন রাতে আপু দেখে যে তাদের জানালার ফাঁক দিয়ে লাল লাল বড় বড় দুটো চোখ দেখা যাচ্ছে এবং ওই রাতেই ভাইয়া নাকি অস্বাভাবিক আচরণ শুরু করে। পরদিন সকালে আপু এই বিষয়টা জানালো, কিন্তু ভাইয়া বিষয়টা অস্বীকার করলো। বলল, আমিও লাল লাল চোখগুলো দেখেছি, আর তোমার আপু আমার সাথে অস্বাভাবিক আচরণ করে। আচ্ছা, অর্থাৎ এই গাছটাকে কেটে ফেলার পরে যেখানে কিনা একজন পরহেজগার জিন থাকতো বলে তাদের দাদি, যিনি ঘটনাটি পাঠিয়েছেন, তার দাদি বলেছিলেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা বলছিলেন, তার ফুফাতো ভাইদের বাড়ি করার স্বার্থে সেই গাছটাকে কেটে ফেলা হয়। এবং যখন তারা সেই বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই বাড়িতে ওঠেন, থাকতে শুরু করেন, তখন একদিন রাতে হুট করে তার আপু এবং ভাইয়া দেখতে পায় যে জানালার বাইরে দুটো চোখ দেখা যাচ্ছে লাল রঙের, এবং তারা দুজনেই দাবি করেন যে একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করেছে এবং প্রত্যেকেই কিন্তু অস্বীকার করেন যে না, আমি খারাপ আচরণ করিনি, তুমি করেছ। তখন পরিবারের সবাই তাদেরকে কবিরাজের কাছে যেতে বলল এবং এর সত্যতা জানতে চাইল যে তারা যে কথা বলছে এবং যা দেখেছে সেটা আসলে সত্যি ছিল কিনা। পরিবারের সবার সিদ্ধান্তে তারা কবিরাজের কাছে গেল এবং ফিরে এসে যা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কারণ ভাইয়াকে একটা জিন আসর করেছে এবং তারা গত রাতে যা দেখেছে তা সত্য ছিল। কবিরাজ বলছিলেন তারা জানি আজকের রাতটুকু ওই বাড়িতে না কাটায়, অর্থাৎ কবিরাজ তাদেরকে বলতেন যে আজকের রাতটা আপনারা নতুন করা সেই বাড়িতে কাটাবেন না। তখন আমি যেহেতু ছোট ছিলাম এবং একাই এক রুমে থাকতাম, তখন তাদেরকে আমার রুমে থাকতে দিলাম। সন্ধ্যা থেকে রাত 12টা অবধি আমাদের সাথে অনেক ঘটনাই ঘটে, যা এখানে বললাম না, কারণ ঘটনাটা বড় হয়ে যাচ্ছে। তবে যত বড় ঘটনাই হোক, আসলে আমার কিন্তু জানার আগ্রহটা সবসময় রয়েছে এবং যত শ্রোতা বন্ধুরা রয়েছেন আমাদের সাথে সবাই কিন্তু জানতে চায় যে আসলে কি ঘটেছিল, পুরোটাই জানতে চাই। তো এরপর যখন আপনি আবারও লিখে পাঠাবেন, নিশ্চয়ই পুরো ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাবেন। তো রাত 12টা অবধি আমাদের সাথে অনেক কিছুই হচ্ছিল, সেসব কিছু উল্লেখ করেননি। রাত যখন 12টা পার হলো, ঠিক
তখনই আমার রুমে কেমন যেন একটা চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি আমার রুমে যে ভাইয়া, যাকে জিন আসর করেছে, সে জোরে জোরে কলেমা পড়ছে আর চোখ বড় বড় লাল লাল হয়ে গেছে। আর দেখছি সে তার ছোট বোন, ছোট ছেলেকে তার হাঁটুর ভাঁজে এমনভাবে রেখেছে যে আমার বাবা, মা, চাচা তারা ৩ জন তার হাঁটুর ভাঁজ থেকে ছেলেটাকে কোনোভাবেই বের করতে পারছে না। অর্থাৎ তার রুমেই অবস্থান করছিলেন তারা, ভাইয়া এবং ভাবি এবং তাদের ছোট্ট সন্তান। যেহেতু কবিরাজ বলছিলেন যে নতুন বাড়িতে আপনারা থাকবেন না, তো সেই সময়টাতে রাতে সে চিৎকারের শব্দ শুনতে পায় যিনি ঘটনাটা পাঠিয়েছেন। তো এরপর উঠে দেখলেন যে তার ভাইয়া জোরে জোরে কলেমা পড়ছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে এবং লাল রঙের হয়ে গেছে। তার চেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো তার নিজের ছেলে, ছোট্ট ছেলে, তাকে সে তার হাঁটুর ভাঁজে আটকে রেখেছে এবং এই যে হাঁটুর ভাঁজে আটকে রাখা, সেখান থেকে বের করার জন্য কিন্তু ৩ জন লোক, বাবা, মা এবং চাচা, তারা ৩ জন কিন্তু চেষ্টা করছিলেন। তারপরেও তাকে সেখান থেকে সরাতে পারছিলেন না। তখন চাচা কি করলো, ভাইয়ার শরীরে ম্যাচের আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলো। অর্থাৎ তার বাবা যে না আসলে তার চাচা তিনি যেটা চেষ্টা করলেন যে ম্যাচের আগুন দিয়ে তখন সে ভাইয়াকে তার গায়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কারণ জিন আগুন ভয় পায়। ততক্ষণে তারা জেনে গেছে কবিরাজের কাছ থেকে, তার মাধ্যমে, যে তার উপরে জিন আসর করেছে। আর তখনই বাচ্চাটাকে ভাইয়া হাঁটুর ভাঁজ থেকে বের করতে পারা গেল। যখন আমার ভাইয়ের কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিলাম, তারপর থেকে ভাইয়া আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আমার রুমের চলন্ত ফ্যানে হাত দিয়ে থামালো আর ফ্যানের 3টা পাখাই দুমড়ে মুচড়ে ফেলল। এইভাবে চলতে চলতে এক সময় আমার চাচা ভাইয়ার মাথায় কাঠের চেয়ার দিয়ে জোরে একটা আঘাত করলো। ফলে চেয়ারটা ভেঙে গেল, কিন্তু ভাইয়ার কিছুই হলো না। ভাইয়ার সাথে মারামারির এক পর্যায়ে ভাইয়া আমার বাবার পায়ে এমনভাবে কামড় দেয়, একটু হলেই তার মাংস তুলে নিত। যখন রাত 3টা পার হলো, তখন ভাইয়া দৌড়ে বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি পরেও সে রাতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে ভাইয়া একাই বাড়িতে আসে। আমরা কবিরাজকে বাড়িতে আনি এবং জানতে চাওয়া হয় ভাইয়ের সাথে এমন কেন ঘটছে। কবিরাজ বললেন, না, আমার বাবার পায়ে যে ভাইয়া কামড় দিয়েছিল সেটা আসলে ভাইয়া না। আমার বাবা যেই সাপটিকে কোদাল দিয়ে কেটে ফেলেছেন সেই সাপ কামড় দিয়েছে। আর ছোট বাচ্চাটিকে নিতে যাওয়ার কারণ হলো আমার বাবা যে সাপের মধ্যে একটিকে মেরে ফেলেছিল, তার কারণে সে সেই বাচ্চাটিকে নিয়ে যেতে চাচ্ছিল। আর ওই রাতে আমার ভাইয়া দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে যেখানে সাপটাকে মেরে ফেলা হয়েছিল সেখানে গিয়ে সারা রাত বসেছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে সাপটিকে মেরে ফেলার কারণে সে তার বাচ্চাকে নিয়ে যেতে চাচ্ছিল। অর্থাৎ হয়তো সে তার বাচ্চাকে পা দিয়ে যেভাবে জড়িয়ে রেখেছিল, তো সে হয়তো চাচ্ছিল সে জিনটা তার উপরে আসর করা, সে জিনটা চাচ্ছিল যে তার বাবার কাছ থেকেই তাকে নিয়ে, সেই বাচ্চাটাকে নিয়ে সেই আরেকটা সাপ যেখানে মারা হয়েছিল সেই জায়গাটাতে নিয়ে যেতে। অর্থাৎ আরেকটা জিন যেখানে মারা হয়েছিল সেখানে যেতে চেয়েছিল। যদিও বাচ্চাটিকে নিতে পারেনি, তারপরেও সে সেই স্থানে গিয়ে বসেছিল সারা রাত। তারপর আমরা কবিরাজকে বললাম যে এখন কি করা যায়। তখন কবিরাজ বলল যে তাদেরকে আর এই বাড়িতে থাকা যাবে না, তাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে এবং অন্য কোথাও চলে যেতে হবে, না হলে তাদের পরিবারের সবাই একে একে বিপদে পড়বে। এরপর কবিরাজের কথা মতো ভাইয়া এবং আপু সবাই সেই বাড়িটা ছেড়ে দিয়ে ঢাকায় চলে যায়। আমার জীবনে অনেক লাশ কাটা মানুষ দেখেছি, অনেক দুর্ঘটনা দেখেছি, কিন্তু সেই রাতের পর আর কোনো দিন গভীর রাতে ট্রেন চালাতে পারিনি। এই কথাগুলো বলছিলেন আমার এক আত্মীয়, যিনি প্রায় 25 বছর বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসাবে চাকরি করেছিলেন।
তার মুখ থেকে শোনা এই ঘটনাটি আজ আমি ভূতে ফেমে শেয়ার করছি। আমি আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো রাসেল ভাই কেমন আছেন জানাবেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা একটা ট্রেন চালকের, যিনি আমার বাসার পাশের একজন আত্মীয়, এবং তার মুখ থেকে শোনা ঘটনাটি আজও আমাদের পরিবারের আলোচনার কারণ হয়। কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি ভূত প্রেতের গল্প শুনে হাসতেন, কিন্তু সেই ঘটনার পর তার আচরণ পুরোই বদলে গিয়েছিল। মা বলেছিলেন, তোমার রফিক আঙ্কেল কিন্তু খুবই সাহসী একজন মানুষ ছিলেন, কিন্তু তার জীবনের এমন একটি ঘটনা ঘটে যায়, যে ঘটনাটা তুমি জানো। ওই ঘটনার পর থেকে তুমি এখন ওনাকে যেভাবে দেখছো এভাবে উনি ছিল না, উনি আগে অনেক সাহসী ছিল। তো রাসেল ভাই কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাটায় চলে যাচ্ছি। ঘটনাটি প্রায় 15 বছর আগের। তখন সময় ছিল একদম শীতকালের। আর আমার রফিক চাচা উনি একজন মালবাহী ট্রেনের ড্রাইভার। মালবাহী বলতে উনি বেশিরভাগ সময়ে ওই মালবাহী ট্রেনগুলো যে আছে সেই ট্রেনগুলোই চালাতেন। তো তিনি একটি মালবাহী ট্রেন নিয়ে গভীর রাতে একটা দীর্ঘ রুটে যাচ্ছিলেন। ট্রেনে যাত্রী ছিল না, শুধু পণ্যবাহী কয়েকটি বগি। তো যেই মালবাহী ট্রেনগুলো থাকে এগুলোতে সাধারণত যাত্রী থাকে না, কয়েকজন আর কি সহকারী থাকে, আর হচ্ছে ড্রাইভার। তো যখন ঘটনাটা ঘটে তখন প্রায় রাত 2:45, চারদিকে একদমই ঘন কুয়াশা। হেডলাইটের আলো দেখা যাচ্ছে কয়েক গজের বেশি দূর ছাড়া আর বেশি দেখা যাচ্ছে না, কারণ শীতের এত প্রখর ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। এবং আমার যে রফিক চাচা ছিল তার পাশেই ছিল তার সহকারী চালক। দুজনেই চুপচাপ নিজেদের কাজে মনোযোগ দিচ্ছিল এবং গাড়ি সঠিকভাবে পরিচালনা করছিল আর কি। তো তারা হঠাৎ করে সামনে দেখলেন যে রেল লাইনের পাশে একজন মানুষ দেখা যাচ্ছে। লোকটি এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একদমই স্থির, নড়াচড়া করতেছে না, একদমই স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে সহকারী যে চালক ছিল উনি জোরে জোরে হর্ন বাজালেন। হর্নের এত তীব্রতা, এত কাছাকাছি থাকার পরও মানুষ তো হর্নের জন্য চমকে ওঠে, কিন্তু এই লোকটা কোনো কিছুই হচ্ছে না, একদমই স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তো আমার চাচা আরও যখন কাছাকাছি গেলেন তখন দেখলেন লোকটা সাদা কাপড় পরা, একদমই সাদা। তার মাথার যে কালো চুল আছে সেই চুলটাও দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা প্যাকেটিং করা কোনো লাশ বা কোনো মানুষের, এই টাইপের। তো আমার যে চাচা ছিল উনি কী করলেন, কোনো কিছু অপেক্ষা না করে উনি তাড়াতাড়ি ব্রেক কষলেন। কিন্তু এটা তো মালবাহী ট্রেন, অনেকগুলো বগি আছে, এত সহজে তো আর ট্রেনটা থামানো সম্ভব না। তার ব্রেক কষার কয়েকশো কিছু দূরে যাওয়ার পর ট্রেনটা থেমে যায়, এবং সাথে সাথেই আমার যে চাচা ছিল এবং সহকারী যে ট্রেন চালক ছিল দুজনে নিচে নামলেন। নামার পর পুরো রেল লাইন খুঁজলেন, কাউকে পেলেন না। ওনারা ভাবলেন যে কিরে, আমরা তো হয়তো লোকটাকে লাগিয়ে দিয়েছি, তার লোকটা তো লাশ বা কোনো কিছু তো এখানে থাকার কথা, কিন্তু ওনারা আশেপাশে দেখলেন যে এক ফোঁটা রক্তও ছিল না। তারপর ওনারা ভাবলেন হয়তো ধাক্কা পেয়ে সিটকে চলে গেছে, চলো ট্রেনের সামনের অংশটাই দেখি যে কোনো কিছু পাওয়া যায় কিনা। তো যখন ট্রেনের সামনের অংশে গেলেন দেখলেন যে আসলে কিছুই নেই, কোনো রক্তের ফোঁটা নেই, একটু কাপড়ও নেই, একদমই সব ক্লিয়ার যেরকমটা ছিল। কুয়াশার যে আবসা আবসা পানি সেখানে পড়ছিল সেই দাগেও এখনও আছে, কোনো কিছুর সঙ্গে যে ধাক্কা লেগেছে ট্রেনটা এর কোনো আলামতই তারা খুঁজে পায়নি। তারা হয়তো এবার ভাবছে যে তারা হয়তো ভুল কিছু দেখেছে, তো এগুলো বাদ দিয়ে তারা আবারও ট্রেন চালাতে শুরু করলো। এই যে প্রথমবার ব্রেক কষার পর আবার যে ট্রেনটা শুরু হলো, এর প্রায় 20 মিনিট পর তারা একটি পুরনো পরিত্যক্ত স্টেশনের কাছে পৌঁছায়। স্টেশনটি বহু বছর আগে বন্ধ হয়ে গেছিল। এই স্টেশনে থামার কোনো নিয়ম নেই, এই স্টেশন আসলে চলে যেতে হবে। আর স্টেশনটার এমন একটা অবস্থা যেন ভবনগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, সাইনবোর্ডের যে লেখাটা ছিল সেগুলোও ভেঙে চেঙে যাচ্ছে, একদম একটা ভাঙাচাঙা একটা অবস্থা। তো
ওই এলাকার মানুষও বলতো যে স্যার মানে দিনের বেলাতে যে এইদিকে যদি কখনো আসেন রাতের বেলায় এখানে কিন্তু একদমই দাঁড়াবেন না। একদম চলে যাবেন। কোনো কিছু করবেন না এখানে। যতই জরুরত থাকুন না কেন এই স্টেশনে কিন্তু দাঁড়াবেন না। তো তখন আমার চাচা আর ওই ট্রেন চালক ওই স্টেশনের কাছাকাছি আসতেই ট্রেনের কেবিনে থাকা ওয়াকি-টকি থেকে খসখসে শব্দ আসা শুরু করলো। মানে এমন একটা শব্দ মনে হচ্ছে যে ট্রেনের মধ্যে কেউ একজন আছে। কিন্তু আমার চাচা তো জানতেন যে এটা হচ্ছে মালবাহী ট্রেন। এখানে মানুষ থাকার কোনো প্রশ্নই আসে না। এজন্য তারা ১ম এ আর কোনো গুরুত্ব দেননি। এবং এই যে গুরুত্ব না দিয়ে তারা যে ট্রেন চালাচ্ছে তার কয়েক সেকেন্ড পর একটি কণ্ঠস্বর ভেসে আসে। মানে স্টেশন আসলেই তো তাদের একটা নিয়ম ওই কি বলে আ ট্রেন চালকদের একটা অন্যতম নিয়ম হচ্ছে স্টেশন দেখলে সেটা কি হয় মানে চালু থাকুক বা বন্ধ থাকুক সেটাকে থামবে মানে না থামবে। কিন্তু তাদেরকে ট্রেনটা একটু স্লো করতে হয়। এটা হচ্ছে তাদের একটা আ অভ্যাস আরকি। তো ট্রেনটা যখন একটু স্লো হচ্ছে তখনই পেছন থেকে একটা শব্দ আসলো, "ট্রেনটা থামান।" মানে এরকম একটা শব্দ শুনে তারা দুজন অবাক হয়ে গেল। "কিরে এটা কে বলল?" আমার চাচা ওই ট্রেনের চালকের সহকারীর দিকে তাকাচ্ছেন, আবার সহকারী আবার আমার চাচার দিকে তাকাচ্ছেন। মানে দুজন একে অপরের দিকে তাকিয়ে আছেন। কারণ তারা তো জানে যে ওই সময় অন্য কোনো ট্রেন বা অন্য কোনো লাইনে বা অন্য কোনো মানুষ তো এখানে থাকার কথা না। তাহলে শব্দ আবার আসলো কিভাবে? তখন তারা যখন এইটা ভাবতেছে ঠিক তখনই আবারও একটা কণ্ঠ আসলো। "ট্রেনটা থামান।" কণ্ঠটা ছিল একদমই অস্বাভাবিক। মানে যেন মনে হচ্ছে অনেক দূর থেকে শব্দটা আসছে। এরপর সহকারী ট্রেন চালক উত্তর দিলেন, আ মানে "কে আছেন? কেউ আছেন কি আশেপাশে?" খুব জোরে বললেন, কিন্তু কোনো জবাব নেই। কিছুক্ষণ পর আবার সেই একই কথা, "ট্রেনটা থামান।" এবার কণ্ঠটা যেন আতঙ্কে মিশেছিল। মানে বিষয়টা মনে হচ্ছে যে মানে এত বেশি ভয়ানক লাগতেছিল তাদের কাছে, তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না। চালক বিষয়টাকে অস্বস্তিকর মনে করলেও ট্রেন চালিয়ে যেতে শুরু করেন। উনি ভাবলেন যে না এটাতে থামা যাবে না বা কোনো কিছু করা যাবে না। কারণ এখানে তো কোনো বিপদ নেই। আর কেউ আমাদেরকে ট্রেন থামাতে বললেই তো আমরা ট্রেনটা থামাতে পারি না। এটা তো মালবাহী ট্রেন, এটা তো কোনো যাত্রীর জন্য না। তো তারা বিষয়টাকে অস্বস্তিকর মনে করে তাদের মতো ট্রেন চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই ট্রেনের শেষ বগির দায়িত্ব থাকা গার্ড ওয়াকি-টকিতে যোগদান করেন। তার গলা কাঁপছিল। তিনি বললেন, "স্যার, শেষ বগির ছাদে কেউ একটা হাঁটছে।" তারপর ট্রেন চালক আমার চাচা বললেন, "তুমি কি মানে" তিনি ভাবতেছিলেন লোকটা তো মজা করছে। কিন্তু গার্ড শপথ করে বললেন, "স্যার, আমি সত্যি বলছি। ট্রেনের ছাদের উপর কেউ যেন একজন হাঁটছে স্যার।" তখন তার টর্চের আলোয় তিনি ছাদের উপরের মানে একটু খোঁজাখুঁজি শুরু করলেন। দেখলেন যে একজন সাদা কাপড় পরা যেই লোকটাকে তারা ওই যে কিছুক্ষণ আগে দেখল, মানে ওই যে যেটাকে খুঁজে আরকি এসছিল সেরকমই একটা কিছু সেরকম একজন মানুষের মতো ট্রেনের ছাদের উপর কেমন যেন হাঁটতেছে। এবং সমস্যাটা হচ্ছে এখানে যে চলন্ত ট্রেনের শেষ বগির ছাদে কোনো মানুষ থাকা তো একদমই অসম্ভব। আর সেই গতিতে দাঁড়িয়ে থাকা তো আরও অসম্ভব। কারণ সেখানে আ কিভাবে দাঁড়াবে? ওখানে তো এত বেশি বাতাসের স্পিড আর এই কুয়াশার মধ্যে সেখানে একজন মানুষ থাকা তো একদমই অসম্ভব। এটা যখনই উনি রিয়ালাইজ করলেন তখনই উনার শরীর একদম কাঁটা দিয়ে ওঠে। কিন্তু আসল ভয়ের অংশটা আসলে তখনও শুরুই হয়নি। এরপর ৫ মিনিট পর হঠাৎ পুরো ট্রেনটা একদমই ঝাঁকুনি দিয়ে উঠে যায়। মনে হচ্ছে কেউ যেন ট্রেনটাকে ঝাঁকুনি দিয়েছে। এরপর তিনি দেখলেন যে মানে ট্রেনটা মানে হঠাৎ করেই এমনি ট্রেনটা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে গেছে। তারপর আমার চাচা বাইরের দিকে তাকাতেই বুঝতে পারে ট্রেনটি ঠিক সেই পরিত্যক্ত স্টেশনের মাঝখানেই থামিয়ে আছে। যেই স্টেশনটাকে তারা বেশ খানিকটা আগে ওভারক্রস করে এসেছে। এত কুয়াশা এত ঘন ছিল যে ট্রেনের মানে স্টেশনের শেষ প্রান্তেই একদমই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই সহকারী চালক জানালার বাহিরের দিকে
তাকাতেই একদম ভয়ে জমে যান। তিনি দেখেন চালক তার দৃষ্টি অনুসরণ করে তাকেই মানে চালক যে আমার চাচা ছিল উনি আর কি দেখতে উনিও ঠান্ডা হয়ে যান। ওনারা দেখতে পারেন প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। সবার গায়ে সাদা কাপড় পরা, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, শুধু ট্রেনের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাদের সংখ্যা হয়তো 10 জন কিংবা তারও বেশি। কুয়াশার কারণে তাদের সংখ্যা কতজন এটা ঠিক বোঝা যাচ্ছিল না। চালক এবার চোখে একটু পানি দিয়ে আবারও তাকালেন। ঠিক তাকানোর পর তারা দেখলেন একইভাবে সে 10 থেকে 12 জন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। এরপর আবারও অকিটকি থেকে শব্দ আসলো। তারপর একটা কণ্ঠ ভেসে এলো, ওদের দিকে একদমই তাকাবেন না। এটা শোনার পর আমার চাচা এবং তার সহকারী দুজনেই একদম ভয়ে জমে গেলেন। কারণ কণ্ঠটা ছিল সেই গার্ডের, যেই গার্ড কিছুক্ষণ আগেই বলছিল, স্যার ট্রেনের ছাদের উপর কেউ একজন আছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই শেষ বগি থেকে একটা ফোন আসে। সেখানে থাকা গার্ড আতঙ্কিত গলায় বললেন, স্যার আমার অকিটকিতে তো 15 মিনিট আগে বদ্ধ হয়ে গেছিল। একথা শোনার পর কেবিনের ভিতরের একদমই নীরবতা চলে আসে। আমার চাচা আর তার সহকারী চালক দুজনেই তখন ঘামের মধ্যে ভিজছিল। এত বেশি কুয়াশা, এত ঠান্ডার মধ্যেও তাদের অবস্থা তখন ছিল নাজেহাল। ঠিক সেই মুহূর্তে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বগুলো একসঙ্গে ধীরে ধীরে মাথা তুলতে শুরু করলো। আর তখন যা দেখা যায় তা ছিল তাদের জীবনের সবথেকে ভয়ানক একটা দৃশ্য। তারা দেখে কারো কোনো মুখ নেই, শুধু অন্ধকার, কুয়াশার চেয়েও কালো অন্ধকার। সহকারী চালক ভয়ে কালেমা পড়া শুরু করেন। চালকের চোখ সহকারী চালক চোখ বদ্ধ করে একদম সেখানেই বসে পড়েন। এরপর আমার চাচা কোনো কিছু চিন্তা করার আগেই দেখেন হঠাৎ করেই ইঞ্জিনটা নিচ থেকে চালু হয়ে যায়। ট্রেনটা আবার চলতে শুরু করে। কেউ ব্রেক ছাড়েনি, কেউ কোনো সুইচ স্পষ্ট করেনি, তবুও ট্রেনটা চলছে। চলছে তো চলছেই। আমার চাচারা আস্তে 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 একটু ঠিক হতে শুরু করে এবং ভোরের আগেই সেই গন্তব্য স্থানে পৌঁছে যায়। এবং আমার চাচা এবং ওই যে ট্রেনের যে সহকারী ছিল তারা ভাবলো যে তো এই ঘটনা যদি আমরা কাউকে বলি তারা তো আমাদেরকে নিয়ে মজা নেবে, তারা তো আমাদের মানে ভাববে যে আমরা আসলে কি কথা বলছি, আর সায়েন্স তো এটা বিশ্বাসও করবে না। কিন্তু তার 3 দিন পর তারা জানতে পারে বহু বছর আগে ওই যে পরিত্যক্ত স্টেশনে ছিল, ওই পরিত্যক্ত স্টেশনের কাছে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। গভীর রাতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বহু মানুষ মারা যায়। আর সেই সেই মালবাহী ট্রেনের মধ্যে ছিল কয়েকজন হুজুর, যারা কিনা রাত্রের বেলায় বাড়ি যাওয়ার জন্য কোনো ট্রেন পাচ্ছিল না। এজন্যই সেই মালবাহী ট্রেনে তারা উঠেছিল। কিন্তু লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনটা যে নষ্ট হয়ে অনেক মানুষ মারা গিয়েছিল, যার কারণেই সেই স্টেশনটা একদমই বন্ধ হয়ে যায়। কিন্তু সরকারের উদ্যোগে আবারও সেই ট্রেনের লাইনটা চালু করা হলেও সেখানের ঘটনাটা তো আর কোনো সমাধান হয়নি। এজন্যই সেই স্টেশনে এখনও রাত্রের বেলায় অনেক অশরীরী, অনেক আত্মা, অনেক কিছুই দেখা যায়। ভার্সিটি শুরু হওয়ার প্রায় 6-7 মাস পর একদিন সন্ধ্যাবেলায় উর্মিয়াপু মার্কেট থেকে ফিরছিলেন একটা বই কিনে। অন্ধকার তখন অনেকটা নেমে গেছে। ওনাদের গলির সামনে এসে মোড়টা ঘুরতে উনি খেয়াল করেন ওনার মামা একটু দূরে দাঁড়িয়ে আছে। উনি মনে মনে ভাবলেন যে মামা আসতে তো জানিয়ে আসতো, হঠাৎ এলো কেন? উনি সেদিকে যান। আর আপনাদেরকে আগেই বলেছি ওনার মামা কিন্তু ওনাদের তখন গার্ডিয়ান। ওনাকে দেখে ওনার মামা অন্যদিকে হাঁটা শুরু করে। উনি ওনার মামার পিছু পিছু হাঁটা দেন। অনেকক্ষণ ধরে হাঁটছেন কিন্তু মামা দাঁড়ানোর নামই নিচ্ছে না। তো উনি শফিক মামা বলে বারবার ডাকছেন, তবু মামা পেছনে ফিরে তাকাচ্ছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে উনি খেয়াল করেন যে একটা ময়লার ফেলার গর্তের সামনে এসে দাঁড়িয়েছেন উনি। ওনার মামা ওনার থেকে 5-6 হাত দূরে তখনও। হুট করে ওনার মামা সেই ময়লার গর্তে ঝাঁপ দেয়।
উর্মি আপু তাড়াতাড়ি করে মামাকে ধরতে যাবেন, এমন সময় এশার আজান পড়ে যায়। আজান শুনে ওনার মাথায় বাড়ি লাগে। একটু আগেই তো শুনছিলাম মাগরিবের আজান, আবার আজান দিচ্ছে কেন? উনি ঘড়িতে তাকিয়ে দেখেন মাগরিবের ওয়াক্ত চলে গেছে অনেকক্ষণ আগেই। উনি এতক্ষণ ধরে শুধু হেঁটেই যাচ্ছিলেন এভাবে। উনি আর ওনার মামাকে খুঁজে পান না। ভয় পেতে শুরু করেন উনি। তাড়াতাড়ি করে বাসায় ফিরে ওনার মামাকে ফোন দেন। ওনার মামার উত্তর শুনে ওনার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মামা জানায়, আমি তোকে না জানিয়ে রাজশাহী যাবো কেন? ভুলভাল দেখেছিস। উর্মি আপু এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। মনের ভুল হলেও এতটা সময় উনি যার পিছু নিলেন, তবে তিনি কে? উনি ঘাবড়ানো শুরু করলেন। উর্মি আপুর সেই বাসায় তখন তিনি আর তার রুমমেট একজন মেয়ে ছিল, নাম তার আয়েশা। বাকি আরেক রুমের দুটো ছিল, যে তাদের বাসা ছিল, মানে একটা কারণে বাসায় ছিল না সেদিন তারা। তো রাতে শুয়ে পড়ার পর হালকা তন্দ্রা লেগে আসে ওনাদের। তো উনি শুনতে পান ওনার মেয়েটার বিছানার নিচ থেকে কেমন একটা ঘের 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 শব্দ আসছে। উনি আয়েশা আপুকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, তোর খাটের নিচে বিড়াল টিড়াল ঢুকছে মনে হয়, দেখ চেক করতো। আয়েশা আপুর কোনো প্রতি উত্তর নাই। তো আয়েশা আপু উর্মি আপুর এই কথা কোনো উত্তর দিল না। উনি আরো জোরে ডাক দেন, কিন্তু সে উঠছিল না। উর্মি আপু আর অতটা জোর না দিয়ে বিড়াল ঢুকলোই বা কি, উনি আবার শুয়ে পড়েন। মাঝরাতের দিকে উনি হঠাৎ চমকে ওঠেন। আর রান্নাঘরের কাঠের দরজাটা সজোরে বাড়ি খাওয়ার শব্দ শুনে। ঝড়ের মধ্যে প্রচন্ড বাতাস হলে দরজা যেরকম ভাবে একের পর এক বাড়ি লাগার শব্দ হয়, সেই একইভাবে ওনার রান্নাঘরের দরজাটা লাগাতার কয়েকবার বাড়ি খায়। উনি উঠে আয়েশা আপুকে ডাকেন। ডাকার এক পর্যায়ে আয়েশা আপুর কণ্ঠ থেকে জবাই করা গরুর মতো ফোঁস ফোঁস আওয়াজ আসতে শুরু করে। উর্মি আপু ভয়ে নিজের কান চেপে ধরেন। কিছুক্ষণ পর ওনার ডাইনিং এর ওদিক থেকে একটা কর্কশ ধ্বনি আসে, উঠবে না, উঠবে না, ওর গলা বন্ধ করে দিয়েছি আমি। উর্মি আপু সাহস করে উঠে ডাইনিং এর উপর যান। এসে দেখেন কেউ নাই। রান্নাঘরের ওদিক থেকে শিলপাটা দিয়ে মশলা বাটার মতো শব্দ। রান্নাঘরের কাছে এসে দেখতে পান দরজা ভেতর থেকে লাগানো। উনি চুপচাপ শুনছিলেন, এমন সময় হঠাৎ রান্নাঘরের দরজাটা হালকা করে খুলে যায়। উর্মি আপু ভেতরে উকি মারেন। দেখতে পান ওনার রুমমেট আয়েশা আপু রান্নাঘরের ভেতরে বসে মশলা বাটাবাটি করছে। উনি ভয়ে কাঁপতে শুরু করেন, কারণ রুম থেকে আসার সময় উনি নিজ চোখে দেখে এসেছিলেন আয়েশা আপু বিছানায় শুয়ে আছে। উনি ফিরে আসতে যাবে এমন সময় আয়েশা আপুর মতো অবয়বটা উর্মি আপুকে ডাকে, বলে, তোর বাপের হাড়গোড় বাটছি, দেখে যা। উর্মি আপুর দাঁড়িয়ে থাকতে পারে না এটা শুনে। তার মাথা ঝিমঝিম করতে থাকে, মাথা ভারী হয়ে যেতে থাকে। উনি লুটিয়ে পড়েন। সকালবেলা ওনার আয়েশাপুর ডাকাডাকিতে ওনার জ্ঞান ফেরে। তো উনি আয়েশাপুকে বলেন যে, দেখ এরকম অবস্থা। তো আয়েশাপু ব্যাপারটা এক কান দিয়ে শোনার এক কান দিয়ে বের করে দেয়। ফোন করে উর্মি আপু তার মাকে সব বলেন। আর ওইদিকে আন্টি পড়েন টেনশনে। আন্টি আপুকে বলেন, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবু বলেন যে বাড়ি গেলে ক্লাস করা যাবে না, আর পড়াশোনায় গ্যাপ চলে আসবে। এটা বলে তিনি ব্যাপারটা এড়িয়ে যান। এরপর প্রায় 1 বছর উনি আর কোনো সমস্যা ফেস করেননি। কিছুদিন পরে ওনাদের 3rd ইয়ার ফাইনাল এক্সাম। উনি আর ওনার রুমমেট রাতে পড়ছিলেন। কিছুক্ষণ পর আয়েশা আপু উর্মি আপুকে ডেকে বলেন, দেখ তোর সামনের বাউন্ডারি, ওইদিকে মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে। উর্মি আপু ওইদিকে তাকান, দেখেন সত্যি সত্যি কেউ একজন দাঁড়িয়ে আছে, সেরকম একটা অবয়ব। ওনারা শয়তানি করার উদ্দেশ্যে সেদিকে বোতল থেকে পানি ছুঁড়ে মারতে শুরু করেন। অবয়বটা নড়াচড়া শুরু করে। ওনারা এবার একটু একটু অন্যরকম ভাবতে শুরু করেন, চোর টোর কিনা। দুজন নিচে যায় চেক করার জন্য। গিয়ে সেখানে ঠিকই পানি পড়ে আছে, কিন্তু কোনো অবয়ব বা কিছু ছিল না। আয়েশা আপু ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও উর্মি আপু এটাকে স্বাভাবিকভাবে নেননি, কারণ তিনি ছোট থেকেই এসব অদ্ভুত বিষয় দেখে আসছেন। যাই হোক, এরপর থেকে ওনাদের ঘরে ছোট জিনিসপত্র হুটহাট হারিয়ে যাওয়া শুরু হয়। মাঝরাতে ওনাদের পাশের রুমের অন্য একজন বান্ধবী ঘুমের মধ্যে চিল্লাচিল্লি করে উঠে বলতে শুরু করে যে, উর্মি রুমে এসেছিল, গলায় একটা সাপ পেঁচিয়ে। সাপটাকে আমার গায়ের উপর ছেড়ে দিয়ে পাগলের মতো আচরণ শুরু করে। এদিকে এটা শুনে উর্মি আপু সহ আয়েশা আপু অবাক, কারণ ওই রাতে ওনারা দুজনেই পড়াশোনা করছিল। এভাবে টুকটাক ঘটনা করতে থাকে ওনাদের 4 জনের সাথে। উর্মি আপু কোনো রকমে আয়েশা আপুকে রাজি করিয়ে ওই এলাকার ইমামকে ব্যাপারটা শেয়ার করার কথা ভাবেন। শেয়ার করার পর ইমাম ওনাদের পানি পড়া দিয়ে বলে এটা পুরো বাসায় ছিটিয়ে দিতে। ওনারা তাই করেন, কিন্তু পানি ছিটানোর জন্য তাদের জন্য একটা বিপদ ডেকে আনবে সেটা তারা আন্দাজ করতে পারেনি। যেদিন পরা পানি ছিটিয়ে দিয়েছিল তার পরের দিন রাতের ঘটনা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সেই রাতে, যার কারণে কারেন্ট চলে যায়। আয়েশা আপু চার্জ লাইট জ্বালিয়ে জানালা খুলে পড়াশোনা করছিলেন। উর্মি আপু তখন গভীর ঘুম। পড়ার ফাঁকে উনি এদিক সেদিক তাকাতে তাকাতে হুট করে চোখ পড়ে বাউন্ডারির পাশের গেটের দিকে। আয়েশা আপু দেখেন বাউন্ডারির টপকে ধূপ করে কয়েকটা কালো কাপড় ঢাকা লোক এসে এ পাশে চলে আসে। এসে তারা মাটি খুঁড়তে শুরু করে।
আয়েশা আপু চুপচাপ তাকিয়ে দৃশ্যটা দেখছিলেন। কিছুক্ষণ পর লোকগুলো বাউন্ডারি টপকে যেভাবে এসেছিল সেভাবেই কোথায় যেন চলে যায়, কিন্তু লোকগুলো বিশাল একটা গর্ত করে যায় ওনাদের পাশের বাউন্ডারির পাশে। আয়েশা আপু ভয় পেয়ে জানালা লাগিয়ে শুয়ে পড়েন। পরদিন সকালে উনি বাইরে এসে চেক করেন গর্তটা। বাইরে কোনো গর্ত নেই, সামান্য মাটি সরানোর চিহ্নটা পর্যন্ত নেই। আয়েশা আপু এবার ব্যাপারগুলো সিরিয়াসলি নেওয়া শুরু করেন। উনি উর্মি আপুকে গত রাতের ঘটনাটা বলেন। উর্মি আপু আর আয়েশা আপুর সাথে সাথে ইমামকে বিষয়টা জানান। ইমাম সেরকম ভাবে ওনাদের কিছু জানাতে পারে না, শুধু বলে বিষয়টা দেখছি, আগামীকাল জানাবো। সেদিন রাতের এই ঘটনা। আয়েশা আপু আবারও জানালা খুলে পড়ছিলেন। ওনার ভয়ের চেয়ে বেশি যেটা কাজ করছিল সেটা হচ্ছে কৌতূহল। উনি পড়ার ফাঁকে ফাঁকে বারবার সেই জানালা দিয়ে তাকাচ্ছিলেন গত রাতের লোকগুলো আবার আসে কিনা। অনেকক্ষণ হয়ে যাবার পরও ওই লোকগুলো আসছিল না। আয়েশা আপু উঠে চলে যাবেন, এমন সময় শোনেন বাউন্ডারির ওদিকে কয়েকজন লোকের হই হুল্লোড় করার শব্দ। উনি আবারও চেয়ারে বসে জানালার দিকে তাকান। গত রাতের মতো সেই রাতেও বাউন্ডারি টপকে কয়েকজন কালো পোশাক পরা লোক বেরিয়ে আসে, কিন্তু এবার ওরা গর্ত খুঁড়ছিল না। বাউন্ডারি টপকানোর সাথে সাথে লোকগুলো সরাসরি জানালা দিয়ে আয়েশা আপুর দিকে তাকিয়ে হাসতে শুরু করে। আয়েশা আপু ভয় জানালা লাগিয়ে উর্মি আপুকে ডেকে তোলেন। উর্মি আপুকে সব জানানোর পর দুজন মিলে আবারও জানালা দিয়ে তাকাতে দেখেন সেখানে কেউ নেই। জানালা লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওনাদের বাসার মেইন গেট ক্রমাগত কিল ঘুষির শব্দ শুনতে পান ওনারা। পাশের রুমের বাকি দুজন দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করে, কে কে এখানে? কারণ এত রাতে বাসায় লোক আসবে এটা হতেই পারে না। আবার তার উপর ওনাদের গেট তালা দেওয়া ছিল। ওনারা দুজন দরজাটা খোলে না। কিছুক্ষণ পর দরজা ধাক্কাধাক্কি বন্ধ হয়ে যায়। ওনারা দুজন এসে আয়েশা আপু আর উর্মি আপুকে বিষয়টা জানান। চারজনের মনের ভিতর ভয় চাপা দিয়ে শুয়ে পড়েন। রাতে আয়েশা আপু হঠাৎ চিৎকার করে উঠে বলতে শুরু করে মেইন গেট দিয়ে কয়েকজন লোক তাদের বাসায় ভেতর প্রবেশ করেছে। ওনার সামনে উর্মি আপুকে গলায় রশি পেঁচিয়ে টানতে টানতে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সাথে গরম তেল ছিটিয়ে দিতে শুরু করে তারা। আর উর্মি আপু প্রচন্ড চিৎকার করতে থাকে। তো উর্মি আপু আয়েশা আপুকে বলেন, তুই স্বপ্ন দেখেছিস? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু আয়েশা আপু কোনোভাবে শান্ত হচ্ছিলেন না। খুব ভয় পেয়ে বসেছিলেন তিনি। কিছুক্ষণ এসব জিনিস নিয়ে ওনাদের মধ্যে বেশ কথাবার্তা চলছিল। মিনিট পাঁচেক পর দুজনই শোনেন পাশের ঘর থেকে কারো গোঙানির শব্দ। ওনারা বুঝতে পারেন শব্দটা ওনাদের রুমমেটের দুজনের। ভয় ভয় আয়েশা পর উর্মি আপু অন্য রুমের দিকে যেতে শুরু করেন। আয়েশা বলে, উর্মি তুই উকি দে দরজার ফাঁকে, আমার ভয় করছে। উর্মি আপু দরজাটা হালকা ফাঁকা করে রুমের ভেতর উকি দিতেই ভেতর থেকে হ্যাচকা টান মারে ওনাকে কেউ ডাইনিং রুমের দিকে নিয়ে যায় এবং দরজাটা সরাসরি আপনা আপনি বন্ধ হয়ে যায়। উর্মি আপু অনেক খুঁজে ওই ঘরের লাইটের সুইচ খুঁজে পাচ্ছিলেন না। তো গ্লাসের জানালা ভেদ করে বাইরে থেকে যতটুকু আলো প্রবেশ করছিল ততটুকু উর্মি আপু খেয়াল করলেন ওনার রুমমেট দুজনের খাট ঘিরে 10-12 জন লম্বা লম্বা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু ওনার রুমমেট দুজনকে উনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। হুট করে এদের মধ্যে একজন লোক হাতে ফাঁসির দড়ি নিয়ে উর্মি আপুর দিকে ঘুরে তাকায়। ওনার দিকে তাকিয়ে বলতে থাকে, কাকে খুঁজছিস? ভয়ে উর্মি আপু পা কাঁপছিল, উনি কিছু বলতে পারছিলেন না। লোকটা কর্কশ গলায় উর্মি আপুকে হাতের ইশারায় পিছনেটা তাকাতে বলল। উর্মি আপুর সাথে সাথে পেছনে ফিরে তাকান। তাকে দেখতে পান ওনার বাকি দুজন রুমমেটের মধ্যে একজন অন্যজনকে মেঝেতে ফেলে হাতুড়ি দিয়ে কিছু দিয়ে বাড়ি মারতে মারতে মাথা থেতলে দিচ্ছে। প্রতিটা বাড়ির সাথে সাথে থরথর করে কাঁপছিল শরীরটা। কিছুক্ষণ পর আঘাত লাগতে লাগতে মেয়েটার শরীর নিথর হয়ে যায়। খানিক বাদে নিথর হওয়া মোট মেয়েটার শরীর থেকে অন্য মেয়েটা মাংস সরাতে থাকে। এক ধরনের পৈশাচিক হাসি পাচ্ছিল উর্মি আপু। উর্মি আপু দৌড় দিয়ে রুমের থেকে বেরিয়ে আসেন। ডাইনিং এর কাছে এসে দেখতে পান আয়েশা আপু সেখানে নাই। ভয়ার্ত মনে পুরো বাড়ি তন্ন তন্ন করে কোথাও আয়েশা আপুকে খুঁজে পাচ্ছিলেন না উর্মি আপু। স্টোর রুমের কাছে যেতে উনি শোনেন ভেতর থেকে কিছু একটা কাটাকাটির শব্দ। উর্মি আপু থপ করে ভেতরে যান। গিয়ে দেখেন আয়েশা আপু বটিয়ে নিয়ে ওনার দিকে পিঠ ঘুরিয়ে কিছু একটা কাটাকাটি করছে। আয়েশা তুই কি করিস? বলার সাথে সাথে আয়েশা আপু ওনার ঘড়ির ঘাটটা উল্টে বলে, সামনে এসে বস। আয়েশা আপুর ঘাড় ঘোরানো দেখে উর্মি আপু ভরকে যান, কারণ কোনো স্বাভাবিক মানুষ এভাবে ঘাড় ঘোরাতে পারে না। আর যদি ঘুরায় তবে তার ঘাড় ভেঙে যাবে। উনি পেছনে ফিরে যাচ্ছিলেন, এমন সময় এমন মুহূর্তে ওনারা হাত টেনে ধরেন আয়েশা আপু। এক টান মেরে মেঝেতে ফেলে দেন। আয়েশা আপু ওনার সামনেই নিজের 2 হাত চিত্তে শুরু করে। উর্মি আপু আয়েশা আপুকে ডাকার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন ওনার গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। মনে মনে দোয়া পড়তে পড়ে কখন যে তিনি তার সব জ্ঞান হারিয়ে ফেলেন তখন তিনি মনেই করতে পারছিলেন না কি দেখেছিলেন। সকালবেলা ফজরের আজানের সময় উনি নিজেকে বাসার ছাদের উপরে পান। ওনার হুঁশ আস্তে আস্তে ফিরছিল ফজরের আজানের শব্দে। উঠে দাঁড়িয়ে অনুভব করেন ওনার সম্পূর্ণ শরীর জুড়ে তীব্র ব্যথা। কোনো রকমের সিঁড়ির পাশের দেওয়াল ধরে হাঁটতে হাঁটতে উনি
ওনার ফ্ল্যাটের দরজায় গিয়ে কলিং বেল চাপেন। ভেতর থেকে দরজাটা খুলে দেয় ওনার অন্য এক রুমমেট। উর্মি আপু আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। ওনার আবারও জ্ঞান হারিয়ে পড়েন উনি। টানা 2 দিন নিজের স্বাভাবিক সত্তায় ফিরে আসতে পারেননি তিনি। এই 2 দিন উনি শুধু উল্টাপাল্টা অদ্ভুত কথা বলেছেন। রাতের বেলা বাইরে বেরিয়ে যেতে চাইতেন, ওনাকে খুব কষ্টে আটকে রাখতেন ওনার রুমমেটরা। 2 দিন পর উনি স্বাভাবিক হওয়ার পর সবাইকে বলেন ওই দিন রাতের যে পৈশাচিক দৃশ্য তিনি দেখেছিলেন, ঘন্টার পর ঘন্টা সেগুলোর কথা। ওনার রুমমেটরা জানায় তারা তো ঘুমিয়েছিল, কোনো কিছুই হয় না তাদের সাথে। আয়েশা আপু বলতে পারে না উর্মি আপু কখন উঠে বেরিয়ে গেছে। উর্মি আপু বেশ অবাক, উনি স্পষ্ট মনে করতে পারছিলেন তিনি ওই দিন রাতে কি কি দেখেছেন। বাসায় ফোন করে সব জানিয়ে দেওয়া হয়। উর্মি আপুকে এসে শফিক মামা বাড়িতে নিয়ে যায় কিছুদিনের জন্য। তো বাড়ি যাওয়ার পর তাদের সাথে ঘটনাগুলো ঘটা বন্ধ হয়ে গেল, কিন্তু তারা হাতের উপর হাত ধরে বসে থাকতে পারছিল না। আজ বন্ধ হয়েছে, কাল আবার শুরু হবে, এবং এটা তার সাথে আবার তাদের সাথে আগেও অনেকবার হয়েছে। রমজান মাস চলে আসে এবং শফিক মামা তারাবির নামাজ পড়তে গেছিলেন একদিন তাদের বাড়ির এলাকার মসজিদে। নামাজ শেষ করে বের হয়ে আসছিলেন, এমন সময় এক লোক ওনার হাত চেপে ধরে, বলে আল্লাহ আপনাদের হেফাজত করুক। শফিক মামা বিরক্ত হয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে ভাই, কি বলেন এসব, কে আপনি, আগে তো এলাকায় দেখিনি। লোকটা কিছু বলে না, শুধু মুচকি হাসি দিয়ে মসজিদ ত্যাগ করতে করতে বলেন খুব শীঘ্রই জানতে পারবেন আমি কে। শফিক মামা লোকটাকে পাগল ভেবে নেন এবং বাসায় চলে আসেন। পরদিন আবারও তারাবির নামাজ শেষে সেই লোকটা ওনার হাত দিকে তাকিয়ে মুচকি হাসতে শুরু করে। শফিক মামা এবার কিছুটা রেগে লোকটাকে ঝাড়ি মারেন। সেই সময় ওনার কাঁধে একজন লোক হাত রাখে। উনি পিছনে ফিরে দেখেন যিনি তারাবির নামাজ পড়াচ্ছিলেন তিনি তার পেছনে। তার নাম ছিল হাসান। আসলে এটা একটা ছদ্মনাম, আসল নামটা বলেনি তাকে তার শফিক মামা। তো শফিক মামা হাসান সাহেবকে সালাম দেন। হাসান সাহেব জিজ্ঞেস করেন কি হয়েছে ভাই, রেগে আছেন যে? শফিক মামা পেছনের লোকটাকে উদ্দেশ্য করে বলে এই লোকটা গতকাল থেকে আমার সাথে ফাজলামো করে। হাসান সাহেব শফিক মামাকে বলেন কই আপনার পেছনে তো কেউ নাই। শফিক মামা পেছনে ফিরে তাকিয়ে দেখেন সত্যি কেউ নাই। হাসান ওনার হাত ধরে বাইরে নিয়ে আসেন, বাইরে এনে বলেন যাকে আপনি দেখেছিলেন তিনি আমার সাথে সবসময় চলাফেরা করেন, আবার বাবার মতন উনি। শফিক মামা জিজ্ঞেস করেন কে উনি। হাসান উনি একজন ইমানদার জিন, ভয় নেই। শফিক মামা জিজ্ঞেস করেন উনি আমাকে উল্টাপাল্টা কি সব যেন বললো গতকাল। হাসান জানায় উল্টাপাল্টা না, উনি আপনাকে দেখে আন্দাজ করেছিলেন আপনার উপর খারাপ কিছুর ছায়া আছে। শফিক মামা এবার তার বোনের পরিবারের পুরো ঘটনা খুলে বলেন হাসানকে। হাসান বলে সমস্যা নেই, আপাতত নেই, রমজান মাসটা ভালো মতো কাটান, এখন কিছু করতে পারবে না শয়তানগুলো আপনাদের। ইনশাল্লাহ রমজানের পর আমি নিজেই আপনাদের সাথে যোগাযোগ করব সঠিক সময় বুঝে। এটা বলার পর হাসান শফিক মামাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে চলে যান। রমজান মাসটা কেটে যায়। ঈদের দিন সকালবেলার ঘটনা, আন্টি রান্না করছিলেন। উর্মি আপুকে ডাকেন ওনাকে হেল্প করার জন্য। উর্মি আপু রান্নাঘরে আসেন, একসাথে কাজ করছিলেন ওনারা। ময়লা ফেলার জন্য উর্মি আপু বাইরে যান। উনি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর রাফি রান্নাঘরে এসে আন্টিকে বলে আপুর হাত ঘড়িটা খুঁজে পাচ্ছে না, তোমাকে খুঁজে দিতে বলছে। আন্টি বলেন ঘড়ি কখন খুঁজলো, ও তো আমার সাথে কাজ করছিল এতক্ষণ। তাই বলে কিসের কাজ, আমি আর আপু তো বারান্দায় বসে গল্প করছিলাম, তোমার কাছে আপু আসেনি। আন্টি আবারও ভয় পেয়ে ওঠেন। উর্মি আপুকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন কোথায় ছিলি তুই। আপু বলেন আমি আর রাফি গল্প করছিলাম, কেন কি হয়েছে। আন্টি আর কিছু বলে না, বিষয়টা চেপে যান। দিনটা কেটে যায়। সন্ধ্যাবেলা আপু আর রাফি বাইরে গিয়েছিলেন এলাকার এক অনুষ্ঠানে। বাসায় আন্টি তখন একা। কারেন্ট চলে যায় সেই মুহূর্তে। এরকম একটা মুহূর্তে কারেন্ট চলে গেলে মানুষের মাথা কি ঠিক থাকে। আন্টি উঠে মোমবাতি খুঁজতে যান। রুমের দরজা থেকে কয়েক হাত দূরে যাওয়ার পর শুনতে পান যে রাফির রুমের ভিতর থেকে কয়েকজন লোকের একসাথে কথা বলার শব্দ ভেসে আসছে। আন্টি রেগে যান। উনি বলেন রাফি তার বন্ধুদের বাসায় নিয়ে আসছে ওনাকে না জানিয়ে। রুম খুলে ভেতরে লাইট মেরে দেখেন রুমে কেউ নাই। উনি দরজা লাগিয়ে মোমবাতিটা খুঁজে বের করে জ্বালিয়ে নিজের রুমে চলে যান। একটু পর শুনতে পান রাফির ঘর থেকে আবারও সে আগের মতো শব্দ। এবার উনি ভয় পান, কারণ এই বিষয়টা ওনার মাথায় লাগে। মনে মনে ভাবছিলেন বাসা থেকে বাইরে বের হয়ে যাবেন। এই উদ্দেশ্যে নিয়ে যে খাট থেকে উঠেছেন, এমনই সিলিং থেকে ফ্যানটা খুলে ওনার বিছানার উপর পড়ে। একটুর জন্য ফ্যানটা তার গায়ে লাগেনি। আন্টি কাঁপতে শুরু করেন। জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান বড় রড ধরে কিছু কুচু লোক জানালার ফাঁকে মুখ ঢুকিয়ে ওনার দিকে এক নজরে তাকিয়ে আছে। আন্টি দরজা পার করে ড্রয়িং রুমে এসে পড়েন। এসে দেখতে পান সোফার উপর পা তুলে বিশ্রিয়ে চেহারা একটা লোক বসে আছে। 2 পায়ের সাথে কালো মোটা কয়েকটা সাপ পেঁচিয়ে আছে আর ফসফস করছে। লোকটা আন্টিকে ডেকে বলে তোদের সময় খুব সন্নিকটে, প্রস্তুতি নেওয়া শুরু কর, তোর ভাইয়ের জীবন আগামী কয়েকদিনের মধ্যেই শেষ করে দেব আমরা। এটা বলেই লোকটা মুহূর্তেই হাওয়া হয়ে যায়। আন্টি তাড়াতাড়ি করে শফিক মামাকে ফোন করে বলেন ওনার সাথে সব ঘটে গেছে।
ওনাকে হুমকি দিয়ে গেছে কেউ। শফিক মামা বলেন, তোরা বাসায় থাক, আমি লোক পাঠাচ্ছি। শফিক মামা সেই হাসান সাহেবকে ফোন করে বলেন, সমস্যা হচ্ছে আবারও, প্লিজ কিছু করেন। হাসান সাহেব বলেন, আমি প্রস্তুতি নিয়েছি, যাচ্ছি আমি। রাফি গিয়ে হাসানকে নিয়ে আসে বাসায়। হাসান বাসায় এসে বলে, আমি চেষ্টা করব সব ঠিকঠাক করা, কিন্তু কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন না কোনো কিছু নিয়েই। হাসান সাহেব রাফিকে বাজারে নিয়ে কাফনের কাপড়, কেরোসিন 300টা পেরেক আর 11টা মোমবাতি কিনে আনতে পারেন। রাফির সাথে সাথে সেগুলো কিনে আনে। হাসানের দিকে বাসাটা ততক্ষণে ঘুরে দেখছিল এবং চান্সে কাফনের কাপড় পাওয়া গেছে ঈদের দিন। তো রাফি মানে ঈদের সময় আর কি। তো রাফি আসার পর হাসান কাফনের কাপড়টা নিয়ে ওনাদের বাসার ছাদের উপর গিয়ে একদম মাঝ বরাবর রেখে কাপড়ের উপর গুনে 101টা পেরেক মেরে কেরোসিন ছিটিয়ে দিয়ে কিছু একটা পাঠ করতে শুরু করে। রাফিকে বলে দেয়, তোমার মা আর বোনকে একটা ঘরে রেখে বিসমিল্লাহ বলে বাইরে থেকে দরজাটা আর জানালাটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি ছাদে চলে এসো। তো রাফি তাদেরকে রেখে আবার ছাদে চলে আসে। হাসানের পর রাফিকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, আমি নিচে যাচ্ছি 2 মুঠো মাটি তুলে আনতে, উল্টাপাল্টা কিছু দেখলে খেয়াল করবে না। হাসান 2 মিনিটের মধ্যে হাতে মাটি নিয়ে এসে কাফনের কাপড়টার চারপাশে ছড়িয়ে দিতে শুরু করে। মাটি ছড়ানোর পর রাফিকে বলে, মোমবাতিগুলো নিয়ে তোমাদের বাসার ভেতরের মাঝখানটায় জ্বালিয়ে দাও, আমার লোক তোমার সাথে থাকবে, ভয় পেও না। রাফি বাসায় আসে মোমবাতিগুলো নিয়ে, কিন্তু সে অবাক হয়, কারণ হাসান বলেছিল তার লোক যাবে রাফির সাথে, অথচ সে একা মোমবাতিগুলো জ্বালিয়েছে। মোম জ্বালানোর সাথে সাথে সে অনুভব করে তার মাথায় কেউ একজন হাত বুলাচ্ছে। রাফি ভয় পেয়ে উঠে যায়, কারণ তখন সে একা ছিল মোমবাতিগুলোর সামনে। হঠাৎ মোমের আগুন দাউ দাউ করে ওঠে। সেই মুহূর্তে হাসান বাসায় প্রবেশ করে অদৃশ্য কারোর সাথে কথা বলতে বলতে, এবং রাফিকে দেখতে পাচ্ছিল না। হাসান বলছিল, আসছে, আজই ধরতে হবে, যেতে দিলে চলবে না। মোমবাতিগুলোর সামনে গিয়ে হাসান আরো কয়েকটা পেরেক গেঁথে দেয় চারপাশে। সাথে সাথে মোমবাতিগুলো নিভে যায়। রফিকে বলে, আমার সাথে ছাদে চলো। তারা ছাদে যায়। ছাদে গিয়ে দেখতে পায় পুরো কাফনের কাপড় জুড়ে রক্ত, লাল লাল রং। হাসান আবারও কিছু একটা পাঠ করতেই কাফনের কাপড়ের মধ্যে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়ে যায়। ছায়ামূর্তিটা আসার সাথে সাথেই চিৎকার করে হাসানকে গালাগালি করতে থাকে, বলতে থাকে, জানোয়ারের বাচ্চা, আমাকে এই জালের মধ্যে বন্দি করার দুঃসাহস তোর কিভাবে হলো? হাসান আবারও কাফনের কাপড় চারিপাশে কেরোসিন ছিটিয়ে দিতে শুরু করে। যন্ত্রণায় ছায়ামূর্তিটা আরো জোরে চিৎকার করতে শুরু করে। হাসান রাফিকে বলে, পেরেকগুলো নাও, তুমি গিয়ে বাড়ির প্রত্যেকটা কোনায় একটা একটা করে পেরেক বিসপ্লে গেঁথে দেবে। রাফি পেরেক নিয়ে ছাদের এক কোনায় গাঁথার পরে ছায়ামূর্তিটা আবারও চিৎকার করতে শুরু করে। হাসানের সাথে থাকা জিনটা দিয়ে প্রশ্ন করে, একে মেরে ফেলবো নাকি বন্দি করবো? ওনার জিন নাকি ওনাকে জানিয়েছিল একে আটকে রাখো, এর সাথে বোঝাপড়া করতে হবে। কে জানে কতগুলো পরিবার নষ্ট করেছে শয়তান, আর কার কার পেছনে পড়ে আছে সেটাও জানা অত্যন্ত জরুরি। হাসান এরপর পুরো কেরোসিন ঢেলে দিতে শুরু করে কাফনের কাপড়ের উপর। ঢেলে দিতে প্রশ্ন করা, কে কে আছে তোর সাথে? অবয়বটা কাঁদতে উত্তর দেয়, আমার পুরো গোত্র লেগে আছে এদের পেছনে, শুধু এদের না, আরো অসংখ্য পরিবারের পেছনে। আমাকে মেরে ফেলো, আমার গোত্রের লোকেরা তোর জীবন ছারখার করে দিবে, মনে রাখিস। হাসান বলে, দেখা যাবে কার কি হয়, আগে বল এসব কেন করছিস তোরা? কিছু বলে না, ওখান থেকে শব্দ আসছে না। হাসান কোনোভাবেই পারেনি জিনটাকে শিকার করতে। শ্বাসে রেগে গিয়ে সেই জিনকে বোতলে ভরে নেয়। শিকার করাতে পারেনি আর কি, তো পরে বোতলে ভরে নেয়। বোতলে নিয়েই চলে আসে রাফিকে বলে, তোমার আম্মার বোনকে খেয়াল রাখো, এখন অনেক কাজ বাকি আছে। এটা বলে চলে যায় হাসান। শফিক মামা এসে দেখা করে হাসানের সাথে। তো হাসান সাহেব তাকে ছাদের ঘটনা জানিয়ে বলে, বাসায় ফিরে যান, আমি যা করার তা দূর থেকেই করব, আমাকে নিয়ে ভাবার দরকার নেই, আপনারা বাসার ভেতর থেকে বের হবেন না। মামা চলে যায়। রাতে হাসান তার জিনকে বলে, সন্ধান পেলেন নাকি কিছু? তো জিনটা বলে, তবে খুব খারাপ গোত্রের, আমার সঙ্গীদের বলে দিয়েছি শফিকের বোনের বাসাটা পাহারা দেবার জন্য। হাসান জিজ্ঞেস করেন, তা বুঝলাম, কিন্তু কিভাবে কি করব কিছু তো বলেন। ওজনটা জানায় ইতিমধ্যে এই শয়তানের গোত্রেরা জিনেরা শফিকের বাড়িতে ঢোকার চেষ্টা করছে, ঢুকতে পারলে শেষ করে ফেলবে একে একে সবাইকে। ওদের গোত্রের সর্দারকে ডেকে আনতে হবে, কিন্তু শয়তানটা সাড়া দিচ্ছে না। আমি বের করব, তুমি ওকে বন্দি করে যন্ত্রণা করবে, তাহলে দেখবে সব বলে দেবে। হাসান ওই রাতেই আবারও চলে যায় উর্মি আপুদের বাসায়। ছাদে উঠে বসে পড়েন পেরেক গাঁথা কাফনের কাপড়ের পাশে, মনে মনে সূরা পড়তে শুরু করেন। এমন সময় ওনার জিন এসে ওনাকে জানিয়ে দেয়, সূরা পড়তে থাকো, এসে পড়বে। কিছুক্ষণ পর গোত্রের সর্দার জিনটা সেই কাফনের কাপড় উপরে এসে হাজির হয়। হাসান প্রশ্ন করে, এসবের মানে কি? এদের দোষ কি? এতগুলো বছর ধরে এদেরকে জানোয়ারের মতো অত্যাচার করছিস কেন? জিনটা বলল,
তোর ভুলের শাস্তি তোকে পেতেই হবে, আমি মুক্ত হলে তোর রক্ত চুষে খাবো, দেখে নিস। হাসানটা এটার ভেতর থেকে মুক্ত হবে এরকম কোনো কাফির জিন আল্লাহর দুনিয়াতে নেই। তুই তার চেষ্টা করিস না, আমাকে, আমি রেগে গেলে তোকে পুড়িয়ে মারবো। এরপর জিনটার সাথে বোঝাপড়া হয়। পরে কি কি কথা হয়েছিল সেটা হাসান সাহেব আর উর্মিয়াপুর পরিবারকে জানেনি, শুধু বলেছিল সমস্যাটা আর হবে না, আল্লাহ ভরসা। তো শফিক মামা হাসান সাহেবকে জিজ্ঞেস করেছিল এসব ঘটার পেছনে কারণটা আসলে কি। হাসান বলে, আমি আগেই বলেছিলাম আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, তবে যাওয়ার আগে শুধু একটা কথাই বলি, আল্লাহর জগতে অসংখ্য বস্তু আছে যার সম্পর্কে জানার সাধ্য আমাদের নেই, যেগুলো তিনি আমাদের জ্ঞানের বাইরে রেখেছেন। তার জানার চেষ্টায় বেশি উৎসুক হয়ে পড়লে ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ বাকি থাকবে না। মনে করুন আপনাদের বিষয়টাও সেরকম ছিল। আমি কারণটা জানাতে পারবো না, জানাতে চাইছি না, কারণ যা ঘটে গেছে তা নিয়ে আর কোনো ধরনের কথা, আর কোনো খোঁচানো নাই, খোঁচানোই ভালো। শুধু এতটুকু বলতে পারি, এরা হচ্ছে আদমখোর পিশাচ, জানাজাবিহীন লাশের কবরে ঢুকে মাংস ছিঁড়ে খায়। এরা মানুষকে বিভিন্নভাবে প্রতারণার জালে ফাঁসিয়ে হত্যা করে এবং আত্মহত্যার দিকে টেনে নিতে থাকে এরাই। যখন বুঝবেন আপনার মাথায় আত্মহত্যা করার কিংবা প্রচন্ড রাগে কাউকে খুন করে ফেলার তীব্র চিন্তা ঘুরঘুর করছে, তখনই মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। হত্যা করা কখনোই কারো সমস্যার সলিউশন হতে পারে না, নিজেকেও না, মানুষকেও না। শয়তানের একমাত্র কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, আর এই গোত্রের জিনেরাও এসব করে আদম সন্তানদের বিপদে নিয়ে জাহান্নামীদের দলভুক্ত করে দেয়। ঘটনাটা কোনো কারণে ঘটেছিল তার কখনো খুঁজে পায়নি উর্মিয়াপুর পরিবার। কি হতে পারে কারণটা? রায়হানের লাশ, নাকি ময়মনসিংহে যাবার পথের সেই এলাকাটি, নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুটো, নাকি শুধু শুধু তাদের পেছনে পড়ে গেছিল খারাপ জিনের দল? আমি এটা এখনো ভাবি। তো যাই হোক, রাজন ভাইয়ের ঘটনাটা উনি আমাদেরকে শেয়ার করেছেন, এর জন্য আর রাজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এত বড় ঘটনা আসলে আমাদের 3 এপিসোড লেগেছে শেষ করতে, এবং প্রত্যেকটা জিনিস আপনারা রিলেট করতে পারেন। ঘটনার মধ্যে শুরুতে একটা মানুষ মারা গেছিল, সেই মানুষের লাশকে দাফন করতে যে পথিমধ্যে উর্মিয়াপুর বাবা রবিন সাহেব একটা জিনিস ফেস করেছে, পরে তার রবিন সাহেবের মা এবং উর্মিয়াপুরের সম্পূর্ণ পরিবার, তো তাদের মধ্যে ছায়ার মতো ফেস করে গেছেন তিনি হচ্ছেন তার উর্মিয়াপুর মামা। তিনি সবসময় সাথে ছিল এবং ফেস করেছেন সবকিছু। তো এটা এই জেনারেশনে এসে শেষ হয়, এবং অনেক দিন যাবৎ ওনার এই হাসান সাহেবের সাথে শরণাপন্ন হওয়ার কারণে তারা আস্তে আস্তে এই সমস্যাটা তাদের কাছ থেকে কমতে শুরু করেন, এরপরে কমে যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভূতের ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো ছিল রেল লাইনের ভয়ানক ঘটনা, রেল স্টেশনের টিটির ভয়ানক ঘটনা, এবং আরও ছিল গ্রামের ঘটনা। আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর অলিভ, বাবু ভাই এবং আর যে শাফিন ভাইয়ের মুখ থেকে কিন্তু আরও অনেকগুলো ঘটনাই কিন্তু আপনারা শুনতে পেয়েছেন। এবং আমি শাকিল আহমেদও নিজে বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ইতিমধ্যেই শেয়ার করেছি। এই ঘটনাগুলো শুনে আপনাদের আসলে কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যাবেন। আর এই ঘটনাগুলোর সাথে যদি আপনার জীবনের কোনো ঘটনা বা আপনার পরিবারের সাথে কোনো ঘটনা বা আপনার শহরের, আপনার গ্রামের কারোর সাথে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে বা এই ঘটনার সাথে যদি মিলে যায়, সেটি কোন ঘটনা, কত নম্বরে আছে আপনার সেই ঘটনাটি, সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এরকম ভয়ানক ভিডিওগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলটি প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক ভিডিওগুলো বাছাই করে সেরা যেই ভিডিওগুলো আমাদের লিসনার্সদের যেরকম ভয়ের ঘটনাগুলো পছন্দ, আমরা কিন্তু সেই অনুযায়ী এপিসোড আকারে প্রকাশ করে থাকি। তো প্রিয় লিসেনার্স, আপনারা চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমাদের চ্যানেলটি ভিজিট করলেই সেটা বুঝতে পারবেন। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে আগামীকাল রাত ঠিক 10টার সময় ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। যে যেখানেই থাকেন ভালো থাকেন, পরিবারের সাথে সুস্থ সুন্দর একটি সমাজে বসবাস করার চেষ্টা করেন। আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আপনার দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টার সময় আপনাদের ভালোবাসার এপিসোড, ভালোবাসার অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।